কিন্তু জানতেই হবে মাস্ট। এই ক্যাপাসিটর থেকে একটা ম্যাথ পাওয়া, যদি মিস হয় বাই চান্স, যদি মিস হয় শর্ট সিলেবাস থেকে তো আসলে বলা খুবই কঠিন, যদি মিস হয় আর কি, তাহলে আরেকটা জায়গা আছে, সেটা হলো তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক পটেনশিয়াল, সেখান থেকে কোশ্চেন করবেই। তবে সাধারণত তড়িৎ প্রাবল্য থেকে কোশ্চেন যদি করে, অনেক সময় দেখা যায় যে দুইটা কোশ্চেন এখান থেকে চলে আসে, তাহলে তড়িৎ প্রাবল্য থেকে একটা আসবে আর হইতেছে ক্যাপাসিটর থেকে একটা আসবে। আর যদি ক্যাপাসিটর থেকে না আসে তাহলে তড়িৎ প্রাবল্য 100%, তড়িৎ প্রাবল্য না আসলে ক্যাপাসিটর 100%, এতটুকু কনফার্ম। আর এমসিকিউর জন্য মোটামুটি পুরোটাই একটু রিডিং করা উচিত, এই হলো মূল কথা। আসো আজকে আমরা যেটা দেখব সেটা হলো দুইটা টপিক, দুইটা না যতদূর সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যে টপিকগুলো আজকে দেখার চেষ্টা করব, একটা হলো তোমার বিভব, বিভব বা ভোল্টেজ। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এখানে বিভব বা ভোল্টেজটা আমরা একটু ভিন্নভাবে দেখব কারেন্ট ইলেকট্রিসিটির তুলনায়। আর একটা হলো ইলেকট্রিক পটেনশিয়াল, চলতরিতেও কিন্তু ইলেকট্রিক পটেনশিয়াল ছিল, তাই না? ইজ ইকুয়াল টু আই বাই আর প্লাস আর, ফর্মুলা মনে করে দেখো আছে কিন্তু। আবার ওইখানেও ভোল্টেজ ছিল, বি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? এরকম কিন্তু ছিল, কিন্তু এখানকার বিভব আর ওই যে চলতরিতের বিভব একটু পার্থক্য আছে। এখানকার তড়িৎ প্রাবল্য আর চলতরিতের তড়িৎ প্রাবল্য কিন্তু এক না, একটু পার্থক্য আছে, এটা নিয়ে আলোচনা করব। আর হলো ডাইপোল, এই ডাইপোল থেকেও মাঝে মাঝে দেখা যায় যে এই যে তড়িৎ প্রাবল্য এর সাথে কম্বিনেশন করে একটা কোশ্চেন মাঝে মাঝে চলে আসে, আমরা ডাইপোলটা দেখব। আর ডাইপোল কিভাবে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে কাজ করে সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমরা আলোচনা শুরু করি। আসো আমরা প্রথমে দেখব বিভব বা ভোল্টেজ, এই জিনিসটা কি জিনিস একটু খেয়াল করো। তাহলে আমরা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে আজকে আমরা যেটা দেখব সেটা হলো বিভব, বিভব বা ভোল্টেজ। ঠিক আছে, একটু খেয়াল করো। দেখো ভোল্টেজ কি জিনিস, আমরা কিন্তু ভোল্টেজ বলতেই মানে এক ধরনের কাজ বুঝি, তাই না? এটা কিন্তু চলতড়িৎ হোক আর হইতেছে স্থির তড়িৎ হোক। দেখা যাচ্ছে রায়ান, আচ্ছা শোনো তাহলে। হ্যাঁ, তাহলে বিভব বলতে কিন্তু আমরা আসলে এক ধরনের কাজ বুঝি, ভোল্টেজ মানেই কাজ, মানে এক জায়গা থেকে চার্জ আরেক জায়গায় নিয়ে যাইতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা যদি পার ইউনিট চার্জের জন্য হয় তাহলে সেটাকেই আমরা কিন্তু বলি বিভব পার্থক্য, তাই না? কিন্তু এই যে আমাদের এই স্থির তড়িতে একটু ভিন্নভাবে আমরা জানবো। আমরা জানি যে কোন একটা চার্জ কোনো জায়গায় থাকলে সে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাই না? ইলেকট্রিক ফিল্ড মানে কি, তার ইন্টেন্সিটি যত দূর পর্যন্ত যাবে সেটাই হলো তার ইলেকট্রিক ফিল্ড। বিষয়টা হচ্ছে এরকম যে মাঝখানে যদি এরকম একটা চার্জ থাকে, এখানে এখানে যদি একটা চার্জ থাকে, তাহলে এই চার্জ কিন্তু তার চারপাশে একটা মানে ইন্টেন্সিটি তৈরি করবে, হয়তো আকর্ষণ নয়তো বিকর্ষণ। মানে এখানে যদি বাইরে থেকে কোনো পজিটিভ চার্জ আসে, এটা তো পজিটিভ, আমরা মানে যেটা মাদার চার্জ মানে সেন্টারে যেটা আছে সেটাকে তো আমরা সবসময় পজিটিভ হিসেবে মানে চিন্তা করি, নেগেটিভ হিসেবে চিন্তা করলে ভুল হবে না, কিন্তু ফর্মুলা প্রমাণের জন্য কিন্তু আমরা পজিটিভই চিন্তা করি। তো বাইরে থেকে একটা পজিটিভ চার্জ আসলে কি হবে, বিকর্ষণ করবে, আর নেগেটিভ আসলে কি হবে, আকর্ষণ করবে। এখন মনে করো, খেয়াল করো, একটু খেয়াল করো, অসীম থেকে, অসীম বলতে আমরা কি বুঝাইতেছি একটু দেখো, যত দূর পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্রের এরিয়া আছে, ইলেকট্রিক ফিল্ডের এরিয়া আছে, তার বাইরে থেকে কোনো একটা চার্জ তুমি যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনো, তাহলে অবশ্যই একটা কাজ করতে হবে, তাই না? এমনি এমনি তো আর চার্জ আসবে না, কারণ বাইরে থেকে তুমি আনতেছো, মানে ইনফিনিটি থেকে আনতেছো, ঠিক আছে? এখান থেকে এই তড়িৎ ক্ষেত্রে ধরো এই যে এই বিন্দুতে একটা চার্জ আনবা ইনফিনিটি থেকে, যদি ভিতর থেকে হইতো তাহলে তো এমনি আসতো, কোনো কাজ করা লাগতো না। কিন্তু তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে যদি হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে কোনো একটা চার্জকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে মানে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আনো, তাহলে অবশ্যই কাজ করতে হবে। এখন যদি 1 কুলম্ব চার্জ আনো, তাহলে যেই পরিমাণ কাজ করতে হবে সেটাই হলো আমাদের ভোল্টেজ বা বিভব পার্থক্য, ঠিক আছে? তাহলে এখানে ধরে নাও আমরা এখানে একটা কিউ পরিমাণ চার্জ আনবো 1, মানে এখানে যেই চার্জটা আনবো সেটা হলো 1। এই যে মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের আর, এই আর এর সিগনিফিক্যান্স একটু পরে আমরা দেখবো, ঠিক আছে? আই মিন সেন্টারে যেই চার্জ আছে আর যেখানে আনছো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো আর, এই যে এতটুকু দূরত্ব, বাইরে এটুকু দূরত্ব না কিন্তু। হ্যাঁ, বাইরে তো ইনফিনিটি থেকে আনতেছো, কোত্থেকে আনতেছো জানা নাই, কিন্তু এটা আসলে এই জিনিসগুলো কিন্তু আসলে বাস্তবের সাথে মিলানো খুবই কঠিন, যে ইনফিনিটি থেকে কিভাবে আনা আবার। হ্যাঁ, তো আসলে একটু চিন্তা করলে কিন্তু আবার সত্য, যে মিথ্যা প্রমাণ করবে এটারও কিন্তু কোনো কায়দা নেই। তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি যে কিউ পরিমাণ চার্জ আনতেছি আমরা। হ্যাঁ, আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড আছে এই কিউ, আর আমরা বাইরে থেকে আনতেছি এই যে কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে কিউ পরিমাণ আনার জন্য তোমার কাজ করতে হবে ডাব্লিউ। দেখো ডেফিনেশন কিন্তু এখান থেকে বানাইতে পারবা, তাই না?
আর ডেফিনেশন কিন্তু এই যে চলতরিতেও শিখছো। তাহলে 1 কুলম্ব চার্জ আনার জন্য কতটুকু কাজ করতে হবে, ডাব্লিউ বাই কিউ। তাহলে এটাই হলো কিন্তু আমাদের ভোল্টেজ, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাই না? তাহলে এখান থেকে তোমার কিন্তু ইউনিটটা একটু জানা লাগবে। তাহলে ইউনিট কি, উপরে জোল, নিচে হইতেছে আমাদের কুলম্ব, চার্জের একক কিন্তু কুলম্ব। তাহলে জে সি ইনভার্স 1, এটা একটু ভালোভাবে মনে রাখো কিন্তু, হ্যাঁ। এটা হলো একদম বেসিক লেভেল, মানে ফান্ডামেন্টাল ফর্মুলা অফ ভোল্টেজ। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। প্রত্যেকটা ফর্মুলারই কিন্তু একটা ফান্ডামেন্টাল ফর্মুলা আছে, অনেক যত ফর্মুলায় ডেরিভেটিভ করো না কেন এদের সেরকমভাবে কিন্তু এদের ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ এখানে। তাহলে আমাদের একটু ওই যে ইউনিটটা মনে রাখতে হবে। এখন একটু খেয়াল করো আমরা কি বলতেছি, দেখো ভোল্টেজ কিন্তু এক ধরনের কাজ, তাই না? দেখো এখান থেকে কিন্তু একটা অন্যরকম ফর্মুলা আমরা আনবো, সহজভাবে আনবো। বইয়ের ভিতরে দেখবো অন্যভাবে দেওয়া আছে, এক এক স্যারের বই এক একভাবে দেওয়া আছে। তুমি যেটা জানো সেইভাবেই একটু আনার চেষ্টা করো। তুমি কি জানো, ভোল্টেজ ইজ ওয়ান কাইন্ড অফ, মানে ওয়ার্ক, তাই না? ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক। তাহলে কিন্তু এটা এক ধরনের কাজ। তাহলে কখন আমরা বলবো, যখন 1 কুলম্ব চার্জ আনবো তখন কিন্তু আমরা বলবো। তাহলে এখান থেকে তুমি কিন্তু একটা জিনিস বুঝতেছো, একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি যে চার্জটাকে আনছো সেটার জন্য কি লাগছে, মানে একটা আহ, মানে বল লাগছে এবং একটা সরণও করছে, তাই না? এই সরণটা যদি আর হয়, আর পরিমাণ হয়, তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু, মানে কাজ ইজ ইকুয়াল টু কত লিখতে পারবা, দেখো এফ ইন্টু আর, তাই না? এটা কিন্তু আমরা সহজেই লিখতে পারি। মানে ভোল্টেজ যদি এক ধরনের কাজ হয়, তাহলে কাজ ইজ ইকুয়াল টু বল গুণন সরণ, ওই যে আমরা পড়ছিলাম না ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এখানে হুবহু একই অবস্থা। মানে ভোল্টেজ যেহেতু এক ধরনের কাজ, তাহলে বি ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর লিখতে পারো। এখন এই যে এফটা কি, এফটা তুমি যদি এই যে এই বৃত্তের ভিতরে কুলম্বের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি লিখতে পারবা, দুইটা চার্জ যেহেতু এখানে আছে, তাহলে এখানে লিখতে পারবা এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু, তাহলে উপরে হলো কিউ, এই কিউটা হলো এই সেন্টারের চার্জ, আর যাকে আনছো সেটা তো 1 কুলম্ব, তাহলে ইন্টু 1 ডিভাইডেড বাই আমাদের এফ এর জন্য আর স্কোয়ার, আর সাথে কিন্তু আর ছিল, এই যে আর বসাই দিলাম, ঠিক আছে? এই সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, এখানে কিন্তু কোনো মানে ঝামেলার কিছু নাই। দেখো এফ এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাই না? এখানে কিউ ওয়ান তো এই সেন্টারের চার্জটা, আর কিউ টু তো তুমি যাকে আনছো সেটা, মানে এই যে 1 কুলম্ব যেই চার্জটা সেটা, তাহলে 1 বসাই দিছি, আর নিচে হলো আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব, আর এই যে আরটা হলো আর, তাই না? তাহলে এখান থেকে আসলে থাকতেছে কি, দেখো আর আর একটা কেটে গিয়ে তাহলে থাকবে কিন্তু সি কিউ বাই আর। এই যে এটাই হলো কিন্তু আমাদের ভোল্টেজের সূত্র। মনে রাখো যদি কখনো বাই চান্স, সাধারণত আসে না, যদি আসে তাহলে কিন্তু এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে, নট ইজ এটা, এটা দিয়ে কিন্তু ম্যাথ সাধারণত আসে না। আসলেও সর্বোচ্চ এমসিকিউ অথবা এখান থেকে ইউনিটটা আসবে, কিন্তু মূলত এই যে এটা থেকে কিন্তু আসবে। বুঝতে পারছো আশা করি। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দুইটা ফর্মুলা এখানে পেয়ে গেলাম, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কাজ কত দূরের মধ্যে করতেছে দেখো, এখানে আমরা কাজ বলতে কি বুঝাইতেছি, হয়তো এই চার্জ আর এই চার্জের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ হইতেছে, এটাই তো কাজ, তাই না? ওই যে আমি বললাম যে থিওরিটিক্যালি তুমি যদি চিন্তা করতে যাও যে আমি ইনফিনিটি থেকে আনছি, তাহলে কিন্তু আসলে কাজ মিলাইতে পারবে না, কারণ কোথা থেকে আনছো তুমি জানো না আসলে। তা আমাদের হিসাবটা হইতেছে এই যে এই কিউ সেন্টার আর এই কিউর মধ্যে, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ হইতেছে না, এই এতটুকুর জন্যই আমাদের আর চিন্তা করা হয়েছে, আর কিছুই না এখানে। তুমি যদি এই ইনফিনিটি থেকে আর চিন্তা করো তাহলে কিন্তু কাজ কখনোই পাবা না এটা। এই হলো মূল কথা। আমরা চিন্তা করতেছি সেন্টার চার্জ আর এই চার্জের মধ্যবর্তী দূরত্ব কতটুকু আকর্ষণ করতেছে অথবা কতটুকু বিকর্ষণ করতেছে, এই হলো আর। এই আকর্ষণ বলের মান এফ অথবা বিকর্ষণ বলের মান এফ, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত আর, এই এতটুকুই এখানে আমরা হিসাব করছি, আর কিছুই না। এই সিম্পল জিনিস এটা। তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র মনে রাখবো। তাহলে একটা হলো বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, আর একটা হলো বি ইজ ইকুয়াল টু সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/4 পাই এপসাইলন নট, তাই না? তাহলে কিউ বাই আর, এটা একটু মনে রাখবে। এই ফর্মুলার সাথে কিন্তু আমরা একটা ফর্মুলা মানে মিলাবো, ঠিক আছে? ওই যে ইলেকট্রিক পটেনশিয়াল যেটা, প্রাবল্য যেটা, সেটার একটা ফর্মুলার সাথে একে আমরা একটু রিলেশন করব। তাহলে এটা একটু মনে রাখে, যেটা মনে রাখার বিষয় কিন্তু, হ্যাঁ। উপরেটা না মনে রাখলেও চলবে, ডেফিনেশন মনে থাকলে কিন্তু উপরেটা মনে থাকবে। আর ডেফিনেশনগুলো কিন্তু একটু কষ্ট করে পড়ো, হ্যাঁ। ডেফিনেশন আসলে আমি পড়াইতে গেলে কেমন জানি লাগে আমারই। তো তোমাকে যদি এখন বলা হয় ভোল্টেজ কি জিনিস, এমনিও কিন্তু বানাইবো না বলতে পারবা যে 1 কুলম্ব চার্জকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তো ভোল্টেজ, তাই না? আর থিওরিটিক্যালি ওই যে
চলতরিতেও কিন্তু এটা পড়ছো। তাহলে আসো একটা ম্যাথ দেখি, যে ম্যাথটা আসে সাধারণত সেটা আমি দেখাবো, হ্যাঁ, যেগুলো আসে না সেগুলো দরকার নেই। দেখো একটু খেয়াল করো, একটা ম্যাথ দেখাবো, আসলে ম্যাথ তো দেখায় না আর তোমাকে দেখানো লাগে না, এটাই সবচেয়ে পজিটিভ সাইড। একটা ম্যাথ দেখাই, দেখো যেগুলো আসে মেইনলি সেখান থেকে একটা ম্যাথ দেখাই দিচ্ছি। ধরো এই যে এরকম আছে, হ্যাঁ, এটা একটা আয়তক্ষেত্র অথবা মনে করো বর্গক্ষেত্র, যে কোনো একটা কিছু আছে, ওকে। তাহলে এই কোনায় মনে করো 4 কুলম্ব চার্জ আছে, এই কোনায় মনে করো 7 কুলম্ব চার্জ আছে, এই কোনায় মনে করো 2 কুলম্ব চার্জ আছে, এখানে মনে করো -5, সরি, এই এখানে বলে দিল আমাদের যে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। আমি আনসারই বলে ফেলছি, হ্যাঁ, মানে এখানে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। এখন কেন কিউ ইজ ইকুয়াল টু হোয়াট বলছে এটা একটু মনে রাখো। বলে দিছে যে এই সেন্টারে বি ইজ ইকুয়াল টু 0 হলে মানে পুরা, কি বলে এটাকে, লব্ধি বিভব যদি 0 হয়, লব্ধি বিভব বলতে কি বুঝাইতেছি একটু খেয়াল করো। এখান থেকে এখানে একটা ভোল্টেজ আমরা পাবো, তাই না? তাহলে V1, এখান থেকে এখানে একটা ভোল্টেজ পাবো, এটা হলো V2, এখান থেকে এখানে একটা ভোল্টেজ পাবো, সেটা হলো V3। আমার কোশ্চেনটা কিন্তু বুঝছো আমি কি বলছি, কোশ্চেন করছি যদি সেন্টারে ভোল্টেজ 0 হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে এই যে এই কোনায় চার্জের পরিমাণ কত, এই কোশ্চেনটা কিন্তু এটাই, হ্যাঁ। সেটা তোমার বড় লাইন করে লেখা থাকুক আর ফিগার দিয়ে আঁকায় লেখা থাকুক, কোশ্চেন কিন্তু এটাই মূলত। তাহলে এখান থেকেও একটা তোমার কি থাকবে, B4 থাকবে, তাই না? তাহলে যদি এখানে চার্জ থাকে আর কি B4 থাকবে, তাহলে এদের লোভ দিয়ে, আচ্ছা আরেকটা কথা বলি আমি, কিন্তু একটু বলা উচিত, আমাদের ভোল্টেজ কি ধরনের রাশি বলো তো, এটা কি ভেক্টর না স্কেলার, রায়ান? স্কেলার আসে, সিম্পল জিনিস তো এটা, হ্যাঁ, কাজ যেহেতু স্কেলার তাহলে বিভব তো স্কেলার, ভোল্টেজ তো স্কেলার, তাই না? তাহলে স্কেলার কিন্তু, তাহলে এদের যোগ কিন্তু তুমি সহজেই করতে পারো, ভেক্টর নিয়মে কিন্তু যোগ করা দরকার নাই। তাহলে এখানে আমাদের লব্ধি বলছে যে ভোল্টেজটা 0 হবে, তাহলে 4টা লব্ধি বের করে আমাদের 0 করলেই তো হয়ে গেল, তাই না? দেখো আমি আবার বলতেছি কিন্তু, যে আমাদের ভোল্টেজটা স্কেলার, তাহলে আমাদের লব্ধি বা আমাদের এই যে রেজাল্টেন্ট যে ভোল্টেজটা সেটা ওরা বলে দিছে যে 0 হবে। যদি 0 হয় তাহলে এই যে এই কোনায়, এই যে একদম রাইট সাইডে উপরের কোনায় কিউ এর মানটা কত হলে আসলে 0 হবে, এটাই হলো আমাদের কোশ্চেন, ঠিক আছে? চাইলে এটা লিখতেও পারো, সমস্যা নাই, না চাইলে যেভাবে ফিগার আঁকাইছি এইভাবেও দিতে পারে, যেভাবে ইচ্ছা ওইভাবে আসছিল, কিন্তু এই কোশ্চেনটা আসছিল, কয়েকবার আসছিল, এই জন্য দেখাই দিয়েছি আমি আসলে, নাহলে আসলে প্রয়োজন ছিল না। তাহলে আমাদের মানে কোশ্চেন অনুসারে আমরা কি লিখতে পারি, এখান থেকে ভি ইজ ইকুয়াল টু B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4, তাই না? তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি কি লিখতে পারতেছো, এটার মান কিন্তু 0। তাহলে এই V1 একটু খেয়াল করো, V1 কতটুকু, এই সেন্টার পর্যন্ত, তাই না? প্রত্যেকের দূরত্ব কিন্তু আর সেম হবে, সেটা তোমার আয়তক্ষেত্র হোক আর হলো তোমার বর্গক্ষেত্র হোক, সবাই কিন্তু সেম হবে। তাহলে এটাও আর এটাও আর এটাও আর, তাই না? সবাই কিন্তু সেম। তাহলে যদি সবাই সেম হয় তুমি B1 এর পরিবর্তে কি লিখতে পারো, সি ইন্টু, তাহলে B1 এর পরিবর্তে এই যে এখানে দেখো Q1 মানে আমি বুঝাইতেছি 2 কুলম্ব, ধরে নাও আমি 2 কুলম্বকে Q1 বুঝাইতেছি, তাহলে এটা হলো Q1। B2 যেটা সেটা মনে করো, এটা ধরে নিলাম আমি Q2, এটা মনে করো Q3, আর এটা মনে করো আমি Q4 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের Q4টাই আসলে বের করতে হবে। তাহলে সি ইন্টু Q1/R প্লাস অনুরূপভাবে তুমি B2 এর জন্য লিখতে পারো যে সি ইন্টু Q2/R, সবাই কিন্তু দূরত্ব সেম, শুধুমাত্র চার্জের মানগুলো ভিন্ন। তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, এখান থেকে B3 এর জন্য CQ3/R প্লাস অনুরূপভাবে এখানে CQ4/R। তাহলে এখান থেকে C/R কিন্তু কমন যায়, তাই না? তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, দেখো আলটিমেটলি কিন্তু আমি 0 লিখতে পারতেছি, তাহলে C/R এই পাশে আসলে কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইজ ইকাল টু 0। যদি MCQ আসে তাহলে এই যে এই কাজটাই করবে, একদম লাস্টের লাইনটা, যে ওইখানে আমি যদি মানে কোশ্চেন কিভাবে আসতে পারে সেটা একটু বলি। আমি তো একটা বলছি যে আমাদের রেজাল্টেন্ট বিভব 0, এটা একটা কোশ্চেন বলতে পারে।
আর একটা বলতে পারে যে ওইখানে চার্জ কত হলে আমাদের এই সার্ক মানে যে চতুর্ভুজটা আয়তক্ষেত্র অথবা রেক্টেঙ্গেল অথবা স্কোয়ারটা আমাদের সাম্য অবস্থায় থাকবে, ব্যালেন্স অবস্থায় থাকবে। ব্যালেন্স মানে কি, বিভব জিরো, ঠিক আছে, মানে সেন্টারে বিভব জিরো মানে কিন্তু ব্যালেন্স অবস্থায়। তাহলে এইরকম কোশ্চেন হতে পারে। যদি এমসিকিউর জন্য কোশ্চেন করে তাহলে চারটা চার্জের যোগফল ইজ ইকুয়াল টু জিরো লিখে দিয়ে যা আসবে সেটাই। দেখো এটাই কিন্তু আসবে, তুমি যত কিছুই করো না কেন, সেটা স্কোয়ার হোক, রম্বস হোক, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল হোক, যত কিছুই করো না কেন, এই যে এটাই কিন্তু আসবে। তাহলে এমসিকিউ আসলে জাস্ট চারটা বা তিনটা, চারটাই তো, হ্যাঁ চারটা, চারটা চার্জের যোগফল জিরো লাগবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে বসাও, দেখো কিউ ওয়ান এর মান কত, কিউ ওয়ান এর মান হলো 2 কুলম্ব, কিউ টু এর মান কত -4 কুলম্ব, কিউ ফোর এর মান কত 7 কুলম্ব, আর সরি কিউ থ্রির মান 7 কুলম্ব, আর কিউ ফোর তো নাই, এই কিউ ফোরটাই কিন্তু এখানে কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে কত আসবে দেখো, কিউ ফোর ইজ ইকুয়াল টু আমাদের আসবে হলো 5 কুলম্ব, ঠিক আছে। তাহলে এই 5 কুলম্ব চার্জ আমি যদি উপরে এই যে এই কোণাতে বসাই, তাহলে কিন্তু আমাদের এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এটা আসলে আমি যেটা আঁকাইছি সেটা হলো আয়তক্ষেত্র রেক্টেঙ্গেল, সেটা কিন্তু স্কোয়ার দিয়েও দিতে পারে, হ্যাঁ। তাহলে সেখানে এই যে 5 বসাইলে কিন্তু তোমার মূলত এটা ব্যালেন্স অবস্থায় আসবে, অথবা এই যে একদম মাঝখানে একদম সেন্টারে ভোল্টেজটা জিরো আসবে। এই হলো আমাদের মূল কথা। এই আসলে কিন্তু এটাই আসতে পারে, এছাড়া আর বোর্ডে তেমন কোনো কোশ্চেন আসে না। এই ঢাকা বোর্ড তো পানির মতো সোজা ম্যাথ আসবে, এছাড়া আর তেমন কিছু নাই। আসো একটু একটা অ্যাডভান্স ফর্মুলা দেখাই, হ্যাঁ, যদি আসে আর কি, আসলে কোনো কোনাকানি যাতে বাদ না থাকে সেইভাবে কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব। যদি আসে হয়তো কিন্তু সারা জীবন আবার আফসোস থেকে যাবে যে এই বিষয়টা আমি আসলে পড়তে পারলাম না, তাই না। একটু খেয়াল করো, এটা তো সিঙ্গেল চার্জের জন্য আমরা বের করলাম, তাই না। দেখো একটু বুঝো কিন্তু, এই এই যে এই 2 কুলম্বের জন্য এই সেন্টারে কিন্তু আমি সাধারণত ভোল্টেজ বের করছি। এখন যদি পাশাপাশি দুইটা চার্জ থাকে তাহলে তাদের উপর ভোল্টেজ কিভাবে বের করতে হয় সেটা একটু খেয়াল করো। সেখানে ভোল্টেজ না, সেখানে আমরা কাজের পরিমাণ বের করব, কাজ মানেই তো ভোল্টেজ, একই জিনিস। তাহলে আসো আমরা একটু দেখি যে টু চার্জ সিস্টেম, যে দুইটা চার্জ যদি থাকে তাহলে আমরা কিভাবে বের করব সেটা একটু খেয়াল করো। তাহলে এটাকে আমরা বলবো টু চার্জ সিস্টেম, টু চার্জ সিস্টেম, ঠিক আছে। বিষয়টা কীরকম খেয়াল করো। তাহলে এখানে একটা চার্জ মনে করো কিউ ওয়ান আছে, এই মধ্যবর্তী দূরত্ব আর, এখানে কিউ টু আছে, এখানে কিউ টু এর মানটা আর ওয়ান না, ঠিক আছে। তাহলে যদি ওয়ান না হয় তাহলে এখানে কি হবে, একটা জিনিস খেয়াল করো, আমাকে কোশ্চেন করবে যে এই দুইটা চার্জ যদি আমি পাশাপাশি বসাই তাহলে এখানে কাজের পরিমাণ কত হবে। তাহলে এখানে কিন্তু তুমি সিম্পলি একটা জিনিস দেখতেছো যে টোটাল কাজের পরিমাণ কত হবে, যেহেতু ভোল্টেজ বা কাজ আমাদের কি স্কেলার রাশি, তাহলে আমরা কিউ ওয়ানের জন্য কাজ ডাব্লিউ ওয়ান আর কিউ টু এর জন্য কাজ ডাব্লিউ টু। কিন্তু এখানে মজার বিষয় কি খেয়াল করো, ধরো যখন দুইটা চার্জ ছিলই না, একদমই ছিল না, এই পেজের উপরই মনে করো আমি দুইটা চার্জ নতুন করে আনছি, বুঝছো। কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে ফেললে কিন্তু সিম্পল, কিন্তু বোঝার আগে কিন্তু একটু জটিল লাগবে। দেখো আমি আবার বলতেছি, ধরো এই কাগজের উপরে এই যে কিউ ওয়ান কিউ টু আমি দুইটা চার্জ এনে বসাইলাম, তো বসানোর আগে তো চার্জ ছিল না, তাহলে একটা চার্জ অবশ্যই আগে আসছে। তাহলে ধরে নাও কিউ ওয়ান চার্জটা আগে আসছে, কিউ টুও কিন্তু আগে আসতে পারে, কোনো সমস্যা নেই, একই আসবে। দেখো আমি আবার বলতেছি, যখন চার্জ ছিলই না, এই পেজের উপর কোনো চার্জ ছিল না, তাহলে আমি তো প্রথমে একটা চার্জ আনছি, তাহলে কিউ ওয়ান চার্জটা আমি আনছি। তাহলে কিউ ওয়ান চার্জ আনার জন্য কি কোনো কাজের প্রয়োজন আছে, কোনো কাজের কিন্তু প্রয়োজন নাই, কারণ হইতেছে কার বিরুদ্ধে কাজ করবে, এখানে তো কিউ টু ছিলই না, আগেই তো ছিল না। আবার বলতেছি খেয়াল করো, এই পেজের উপর কোনো চার্জ ছিল না এক সময়, তাহলে একটা চার্জ অবশ্যই আগে আসছে। ধরে নাও কিউ ওয়ান আগে আসছে, কিউ টু আগে আসতে পারে, দেখবা ফর্মুলা কি আসছে। ধরে নাও কিউ ওয়ান আগে আসছে, তাহলে কিউ ওয়ান যদি আগে আসে তাহলে কিউ ওয়ানের জন্য কিন্তু কোনো কাজ করতে হয় নাই, ডিরেক্ট কিন্তু এমনি এসে বসে আছে, ঠিক আছে। কারণ কার বিরুদ্ধে কাজ করবে, এখানে পজিটিভ নেগেটিভ তো সেকেন্ড কোনো চার্জই ছিল না। বিষয়টা আশা করি বুঝাইতে পারি। তাহলে কিউ ওয়ানের জন্য কাজ কিন্তু জিরো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তুমি কিউ টু এর জন্য কাজটা জিরো বলতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আসে এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, যখন কিউ ওয়ান আসে তাহলে কিউ ওয়ান একটা কি তৈরি করছে, ক্ষেত্র চার্জ তৈরি করছে, মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, রাইট। যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে কিউ টু আসার সাথে সাথে তোমার ভোল্টেজ কত হবে, সি ইন্টু কিউ ওয়ান বাই আর। কিন্তু দেখো আগের ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো, আগে কিন্তু আমাদের এই যে সেন্টারে চার্জ ছিল কিউ, এই যেটা কিন্তু এই কিউ ওয়ান ছিল, এই যে ওয়ান বসায় কিন্তু এই কিউটাই মূলত আমাদের কিন্তু টিকে আসছিল, তাই না। দেখো যে এখানে খেয়াল করো আবার, এই কিউ ওয়ান, এই যে ওয়ান বসাইছিলাম, বাট এই কিউ কিন্তু এই যে আগে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে সেটার কিন্তু কিউ এটা, তাহলে এই কিউ, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে এখানে কিউ ওয়ানটাই কিন্তু আসবে, যখন কিউ টুটা তুমি আনবা তখন কিন্তু এই যে কিউ টু এর জন্য যে ভোল্টেজটা তৈরি হবে সেটা কিন্তু
সি ইজ ইকুয়াল মানে বি ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান বাই কিন্তু আর। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ, এখানে কিন্তু আর তেমন কোনো জটিলতা নাই। এখন আসো যদি কাজ বলি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো বি কিউ, মানে মেন ফর্মুলা থেকে, একদম মেন ফর্মুলা থেকে কিন্তু বি কিউ লিখতে পারো, তাই না? এখন এই বি এর জায়গায় তুমি যদি এই ফর্মুলাটা বসাই দাও, এই যে উপরটুকু যদি বসাই দাও, এইটুকু যদি বসাই দাও কি আসবে দেখো তো। এইটুকু বসাই দিলে আমরা কিন্তু এখানে ডাব্লিউ টুটা পেয়ে যাচ্ছি। এটা বসাই দিলে কিন্তু আমরা ডাব্লিউ টু পাবো। তাহলে এখানে বসাও আলটিমেটলি। তাহলে এই কিউ মানে কি? কিউ মানে হচ্ছে কিউ টু, আর এই যে কিউ ওয়ান তো আগে থেকে আছেই। তাহলে সি ইন্টু কিউ ওয়ান বাই আর, এটা বসাইলাম আমরা এই যে এটার জন্য। আর এই যে কিউটা কিন্তু এখন কিউ টু। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। জেনারেলি আমি লিখছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু বি কিউ। যখনই আমি ডাব্লিউ টু লিখবো তাহলে কার জন্য কাজটা? আমাদের এই যে কিউ টু এর জন্য কাজটা, রাইট? বুঝছো কিন্তু বিষয়টা? দেখো এখানে কিন্তু প্যাচ লাগানো যাবে না। যখন আমি এই ফর্মুলা লিখছি, এই কিউটা কোনটা আসলে? এই যে বাইরে থেকে যেটা আসছে সেটা কিন্তু নট সেন্টারের কিউ। একটু কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। তাহলে যখন আমি এখান থেকে যখন আমি যেটা লিখতাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতাম, বি কিউ লিখতাম না? তাহলে এই কিউটা কিন্তু যে বাইরের কিউ, তাই না? আমাদের ডেফিনেশন অনুসারে কিন্তু এই বাইরের কিউটা ছিল। তাহলে তুমি যখন এই কাজ লিখতেছো, ডাব্লিউ লিখতেছো, তখন কিন্তু তোমার বাইরের কিউটা আসতেছে। আর যখন তুমি ভি লিখতেছো তখন কিন্তু তোমার সেন্টার মানে ইলেকট্রিক ফিল্ড যে তৈরি করতেছে সেই কিউটা কিন্তু আসতেছে। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। আমি কিন্তু এটাকে এইভাবে মনে রাখি যে যখন আমি ডাব্লিউ লিখবো তখন আমার বাইরের চার্জ, আর যখন আমি ভোল্টেজ লিখবো তখন হলো মাদার চার্জ। মাদার চার্জ বলতে এখানে আমি বুঝাইতেছি ইলেকট্রিক ফিল্ড যে তৈরি করে। প্যাচ লাগাও না, আমি আবার বলতেছি, খেয়াল করে, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল জিনিস। যখন তুমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু বি কিউ লেখছো, এখানে কোন কিউ? এই সেন্টারে কিউ না বাইরের কিউ? আসলে এই জিনিসটাকে কেমন জানি আসলে উল্টাপাল্টা করে ফেলছে। বইয়ে এইভাবে লেখছে তো আমি এই জন্য এইভাবেই বলতেছি। আসলে এটাকে লেখা উচিত ছিল কিউ ওয়ান কিউ টু অথবা ক্যাপিটাল কিউ স্মল কিউ। কেন জানি দুইটা একই লেখছে, আল্লাহ ভালো জানে। এই প্রশ্নের আনসার আমি নিজেও এখনও জানি না। কিন্তু মনে রাখার টেকনিক কিন্তু এটাই, যে যখন তুমি ডাব্লিউ লিখবা তখন বি কিউ লিখতেছো, তাহলে এই কিউটা হলো বাইরে থেকে যেই কিউটা আসছে, যেই চার্জটা আসছে। আর যখন তুমি ভি লিখতেছো তখন যেই কিউটা সেটা হলো কিন্তু এই সেন্টারের কিউ। কারণ এই যে এখানে ওয়ান কিন্তু হয়ে গেছিল আমাদের যে উপরটার জন্য, ঠিক আছে? অনুরূপভাবে এখানেও দেখো, খেয়াল করো, আমি এখানে যেটা লিখছি ডাব্লিউ টু যেটা লিখছি সেটা কিন্তু এই যে এই কিউটা, এই ডাব্লিউ তো ডাব্লিউ বি কিউ, ডিরেক্ট বি কিউ। এখন যদি আমি ডাব্লিউ টু লিখি তাহলে এখানে কিউটা কি হবে? কিউ টু। আর ভিটা কি হবে? এই যে এই ভিটাই তো আমাদের ভি, তাই না? তাহলে এই ফর্মুলাটাকে আমি বসাই দিছি। তাহলে এখান থেকে কি লিখতে পারো? তাহলে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই গেলাম? যে কাজের পরিমাণ, যে আমরা এখান থেকে কাজের পরিমাণ পাই গেলাম সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে সুতরাং টোটাল কাজ কত পাইলা? তাহলে জিরো প্লাস ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু, তাহলে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই হলো মূল কথা। তাহলে দুইটা চার্জ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কাজ কিভাবে বের করতে পারবো? এই হলো ফর্মুলা। দেখো এটা কিন্তু আসলে একটা ফর্মুলার সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? সরি, এখানে আর স্কোয়ার না, এখানে শুধু আর হবে, এখানে শুধু আর হবে, ঠিক আছে? কারণ এখানে তো শুধু আর ছিল। তাহলে যদি কাজের পরিমাণ বের করতে বলে এখান থেকে কিন্তু মানে একটা সিম্পল জিনিস কিন্তু তুমি বুঝতে পারতেছো যে কিভাবে হয়। আমরা এত কষ্ট না করি কিন্তু অন্যভাবে আসলে করতে পারতাম। কিরকম ভাবে একটা জিনিস খেয়াল করো, দেখো কিভাবে আমি সিম্পলি কিন্তু এই সূত্রটাকে লিখতে পারতাম। কিন্তু আসলে এত প্রুফ কেন করলাম? মানে একটু বোঝানোর জন্য। সিম্পল ভাবে কিভাবে লিখতে পারতাম এটা একটু খেয়াল করো, যে স্যার এত ঘুরে পেয়েছে আসা কি দরকার ছিল তাহলে। এই যে বোঝার জন্য, আর কিছুই না। আমরা কি জানি? আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এফ ডট আর, তাই না? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? দেখো এখান থেকে আলটিমেটলি লিখতে পারো ডাব্লিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর, তাই না? দেখো আলটিমেটলি কিন্তু ওই ফর্মুলায় চলে আসতেছে। তাহলে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই কিন্তু আর, দেখো একই ফর্মুলা না? কিন্তু একটু ঘুরে ফিরে কেন আসলাম? ওই যে একটু বোঝানোর জন্য যে দুইটা চার্জ থাকলে কিভাবে আসলে কাজ করে। যদি ওই পাশে ফর্মুলা না বুঝে থাকো এখান থেকে কিন্তু বুঝতে পারো, ঠিক আছে? মানে জিনিস কিন্তু একই। আশা করি ভোল্টেজ সম্পর্কে একটু বুঝতে পারছো। মনে রাখো যদি ডাব্লিউ বের করো তাহলে বাইরে থেকে যেই চার্জটা আসছে, মানে তুমি পরে সেকেন্ড টাইম যেই চার্জটা বসাইছো সেটা নিয়ে কাজ করবা। আর যদি তুমি ভি বের করো তাহলে কিন্তু মাদার চার্জ, মানে আগে থেকে যেটা বসানো ছিল, মানে আগে যেটাকে বসাইছো অথবা আগে যেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে সেই চার্জকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমরা কিন্তু ফর্মুলাতে এটাই দেখলাম, ঠিক আছে?
তাহলে আশা করি ভোল্টেজ সম্পর্কে আর কোনো ঝামেলা হবে না। যদি ম্যাথ আসে ওই যে হয়তো স্কোয়ার দিয়ে আসবে, নয়তো রেক্টেঙ্গেল দিয়ে আসবে। আর যদি কাজ আসে তাহলে এখান থেকে আসতে পারে। তো কাজ তো আসলে সিম্পলই, তুমি এফ দিয়েও কাজ বের করতে পারো, তাই না? এফ বের করে তার সাথে তুমি আর যদি মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে কিন্তু তোমার আলটিমেটলি আসলে ডাব্লিউ চলে আসতেছে। এত ঘোরানো পেঁচানো না কইরে এটাই মনে রাখতে পারো, আর বেসিক বোঝার জন্য ওই পাশে যেটা বলছি ওটা মনে রাখতে পারো। তাহলে এই ছিল কিন্তু আমাদের, কি ছিল, এই ছিল আমাদের হলো মূলত ভোল্টেজ বা বিভব পার্থক্য। এখন আসো যেটা করবো, এখান থেকে সাধারণত ম্যাথ আসে 90% কমন থাকো, সেটা হলো তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক ইন্টেন্সিটি। আসো আমরা একটু আলোচনা করি, হ্যাঁ। দেখো, ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক পটেনশিয়াল সেটা হলো তড়িৎ প্রাবল্য। দেখো, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? জিনিসটা হলো আগেরটার মতোই, তেমন কিছু না। আগেটা কি করছিলাম, যে আমরা বাইরে থেকে একটা চার্জ, খেয়াল করো, বাইরে থেকে একটা চার্জ আমরা যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনি তাহলে একটা কাজ করতে হয়, তাই না? এখন এই কাজ করতে হয়, তাহলে তো কাজের জন্য বলও দরকার হয়। ওইখানে আমরা লিখছিলাম যে 1 কুলম্ব চার্জকে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটা হলো আমাদের ভোল্টেজ। এখানে আমরা বলবো যে 1 কুলম্ব চার্জকে আনার জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয় বা বল অনুভব হয় সেটাই হলো আমাদের তড়িৎ প্রাবল্য। দেখো কত সিম্পল কিন্তু, মানে তুমি কাজের জায়গায় বলটা বসাই দিলেই কিন্তু তোমার ডিফিনেশন একটা পুরোপুরি হয়ে যাচ্ছে। আমি আবার বলতেছি, খেয়াল করো, বিষয়টা হচ্ছে এরকম যে এটা যদি একটা ইলেকট্রিক ফিল্ড হয়, ধরো না এখানে একটা সেন্টারে চার্জ আছে, হ্যাঁ, কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে তুমি বাইরে থেকে একটা 1 কুলম্ব চার্জ এখানে আনলা, +1 কুলম্ব চার্জ এখানে আনলা, ঠিক আছে? তাহলে 1 কুলম্ব চার্জ বলতে এখানে কিউ এর মান বুঝাইতেছি আমরা, এটা হলো কিউ এর মান, ওই যে আগেরটার মতোই কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে তুমি আনলা, ধরে ধরে নাও এর ডিস্টেন্স হইতেছে মধ্যবর্তী আর। তাহলে আনার জন্য একটা কাজ, যখন তুমি কাজ বলতেছো সেটা হইতেছে ভোল্টেজ। তাহলে আনার জন্য, আনার পর এখানে একটা বল অনুভব হবে, অথবা বল দিয়েই তো তুমি আনছো, তাই না? হয়তো বল অনুভব হবে, নয়তো মানে হয়তো আকর্ষণ বল হবে, নয়তো বিকর্ষণ বল হবে, এটাই তো। যদি আমরা এখানে পজিটিভ চার্জ নেই তাহলে সেন্টারে তো সবসময়, আমি প্রথমেই বলছি যে আমরা কল্পনা করে নেই সেন্টারে যে চার্জটা সেটা কিন্তু পজিটিভ চার্জ, তাই না? এটা কিন্তু সবসময় আমরা পজিটিভই বিবেচনা করি, সব সময়। তাহলে বাইরে থেকে যেই চার্জটা আনো সেটা যদি পজিটিভ হয় সেটা কি করবে, তোমার বিকর্ষণ করবে। তাহলে তার দিক হবে বাইরের দিকে, মানে এই যে এই দিকে চলে যাবে। এফ ইজ ইকুয়াল টু ই হবে তখন। আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু ই কীভাবে হয় সেটা তো আমি একটু পরে দেখাই দিচ্ছি। আর যদি তোমার নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ হয় তখন কিন্তু এই যে ভিতরের দিকে কাজ করবে, তাই না? এটাই হলো আমাদের মূল বিষয়। এখন এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ডিরেকশনের ব্যাপার সেবার আছে, অতএব এটা কিন্তু আসলে আমাদের ভেক্টর রাশি, তাই না? তাহলে এটা হলো আমাদের অবশ্যই ভেক্টর রাশি। তাহলে আমরা চাইলেও কিন্তু একে, মানে যদি কখনো রেজাল্টেন্ট বা লব্ধি বের করতে বলে তাহলে কিন্তু আমরা একে সাধারণ যোগ বিয়োগের নিয়মে বের করতে পারবো না, যেটা আমরা একটু আগে করলাম, যে ভি ইজ ইকুয়াল টু B1 + B2 + B3 + B4। এখানে কিন্তু এইভাবে তুমি ই ইজ ইকুয়াল টু E1 + E2 + E3 করতে পারবা না। কেন? কারণ এটা ভেক্টর রাশি, ভেক্টর নিয়মে একে যোগ করতে হবে। ভেক্টর আশা করি মনে আছে, হ্যাঁ, যে দুইটা রাশি পি আর কিউ যদি হয় তাহলে তাদের রেজাল্টেন্ট আর হলে R² = P² + Q² + 2PQ cos আলফা কিন্তু, হ্যাঁ। এখানে থিটা কেন ব্যবহার করা হয় না? কারণ থিটা হইতেছে আমাদের সূক্ষ্মকোণ, আলফা যেহেতু অবশ্যই এখানে সূক্ষ্মকোণের চেয়েও বড় হতে পারে। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। তাহলে এখানে কিন্তু আমরা এই জিনিসটাই পাইতেছি। তাহলে ডিফিনেশন তুমি কিভাবে বলবা, যে পার ইউনিট চার্জের জন্য যে পরিমাণ আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভূত হয় বা বলের প্রয়োজন হয়, একই জিনিস কিন্তু, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো যে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক পটেনশিয়াল, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি ফর্মুলা কিভাবে দাঁড় করাবা দেখো। তাহলে কিউ চার্জের জন্য তোমার বল অনুভব হচ্ছে এফ, বা বল প্রয়োজন হয় এফ। তাহলে 1 কুলম্বের জন্য কত আসবে দেখো, 1 কুলম্বের জন্য চার্জ আসবে F/Q, তাই না? তাহলে সুতরাং তুমি কি পাইতেছো, ই ইজ ইকুয়াল টু পাইতেছো F/Q। এখানে তুমি ভেক্টর সাইন দিতে পারো, না দিলেও সমস্যা নাই, কারণ জানোই তুমি এটা ভেক্টর। তাহলে এর ডিরেকশন কোন দিকে একটু খেয়াল করো, এর ডিরেকশন কিন্তু বোথ দিকেই হতে পারে, মেবি সেন্টারের দিকে অথবা পেরিফেরির দিকে। যদি বাইরে থেকে আসা চার্জটা পজিটিভ হয় তাহলে বাইরের দিকে থাকবে, মানে সেন্টার থেকে বাইরের দিকে থাকবে। আর যদি বাইরে থেকে আসা চার্জটা নেগেটিভ হয়, আই মিন যদি অপোজিট কোনো চার্জ হয়, তাহলে কিন্তু সেটা আমাদের কি হবে, অবশ্যই ডিরেকশনটা ভিতরের দিকে হবে। আমি ডিরেকশন দুইটাই দেখাইছি, যে কোনো একটা অবশ্যই তো পাবাই কোনো কোনো ম্যাথে, তাই না? এখন আসে একটা জিনিস খেয়াল করো, এখন তুমি এই যে এফ এর ভ্যালু কি জানো দেখো, এই যে মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়
এই চার্জ আর এই চার্জ, দ্যাট মিনস এটা Q1 যদি হয়, এটা যদি Q2 হয়, তাহলে তুমি এখানে কি লিখতে পারো দেখো। তুমি মানে ওই যে কুলম্বের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তারপরে Q1 Q2 তুমি নিজে ভ্যানিশ করে দিতে পারবা। তাহলে F ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, F ইজ ইকুয়াল টু লিখতে পারো C ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? তাহলে সি থাকলো এখানে Q1 কে, Q1 হইতেছে যে মাদার চার্জ। আমি কিন্তু আবার বলতেছি এই মাদার শব্দটা কিন্তু কোথাও পাবা না, আমি মনে রাখার জন্য কিন্তু এটা বলতেছি, হ্যাঁ। দেখো Q1টা হলো আমাদের মাদার চার্জ, মানে সেন্টারে আগে থেকে যে আছে, মানে ইলেকট্রিক ফিল্ড আগে থেকে যে তৈরি করে আসছে সেটাই হলো আমাদের Q1 চার্জ। আর Q2 চার্জটা হলো যে বাইরে থেকে আসছে। তাহলে Q1 মানে হইতেছে Q, আর Q2 মানে কি, যেহেতু ডিফিনেশন অনুসারে 1 কুলম্ব বলতেছো, তাহলে অবশ্যই এখানে হবে 1। আর মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার, তো আর স্কোয়ারই থাকবে, তাই না? তাহলে এখান থেকে আলটিমেটলি সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। দেখো এই যে একটা কিন্তু সুন্দর ফর্মুলা চলে আসছে, হ্যাঁ। এখানেও দেখো আগের মতোই কিন্তু হয়ে যাচ্ছে, জাস্ট লাইক বিভবের মতোই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। যখন তুমি মানে ওইখানে একটু খেয়াল করো, ওইখানে যখন আমি কাজ বের করছিলাম, ডাব্লিউ বের করছিলাম, তখন কিন্তু আমাদের কি ছিল, তখন কিন্তু আমাদের ছিল হইতেছে, আচ্ছা এখানে কিন্তু একটা কথা আমি লিখতে পারি, যখন আমি মানে Q2 লিখছি তখন ছিল তো F, যখন আমি 1 কুলম্ব লিখছি তখন কিন্তু হয়ে যাবে আমাদের E। এই যে এই জিনিসটাই কিন্তু আমি F ইজিক্যাল টু ই লিখছি, না বুঝলে আমি আবার বলতেছি, খেয়াল করো। এই ফর্মুলা তো আমাদের F এর জন্য, তাই না? কিন্তু যখন আমি Q2 এর জন্য 1 বসাইছি তখন তো আমাদের E চলে আসবে, কারণ আমাদের ডিফিনেশন হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য যেটা, সেটা হলো E। 1 কুলম্ব চার্জের জন্য যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কিন্তু E, তাই না? এটাই কিন্তু আমরা জানি। তাহলে F এর জন্য তো উপরের ফর্মুলা, দেখো পেস লাগায় না, আমি আবার বলতেছি এটা F এর জন্য তো উপরের ফর্মুলা। তাহলে তুমি যখন Q2টা 1 বসাইছো তখন তো আর F থাকতেছে না, তখন তো E হয়ে যাচ্ছে, কারণ ওই যে 1 কুলম্বের জন্য যেই বল সেটাই আমরা বলতেছি তড়িৎ প্রাবল্য। তাহলে এখানে কিন্তু আমাদের এটা E এর মান আমরা পাই গেছি। তাহলে E ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে একটা বেসিক ডিফারেন্স দেখো, বিভব পার্থক্যের সাথে এখানে একটা বেসিক ডিফারেন্স দেখো, হ্যাঁ। বেসিক ডিফারেন্সটা কি, যখন ই বের করতেছো তখন কিন্তু এই যে মাদার চার্জ আসতেছে, ওইখানেও একটু খেয়াল করে দেখো, বি ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ওইখানেও কিন্তু মাদার চার্জ, মানে সেন্টারে যেই চার্জ অথবা আগে যেই চার্জ বসানো হয়েছে, খেয়াল করো। যদি বৃত্তাকার দেওয়া থাকে তাহলে সেন্টারে যেই চার্জ ছিল সেটাই হলো আমাদের এই যে কিউ, আর যদি বৃত্তাকার না থাকে, ওই যে দুইটা চার্জ পাশাপাশি থাকে, তাহলে যেই চার্জটা আমরা আগে বসাইছিলাম সেটা কিন্তু কিউ। আশা করি বিষয়টা বুঝতে পারছো, হ্যাঁ। মানে এরকম যদি পাশাপাশি দুইটা চার্জ আমি বসাই, এখানে একটা এখানে একটা, তাহলে যাকে আগে বসাইছি সেই কিন্তু এই কিউ। আশা করি বিষয়টা কনফিউজ হওয়ার আর কোনো কারণ নাই, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের মাদার চার্জটা চলে আসতেছে, মানে যখন তুমি বড় ফর্মুলা লিখবা তখন কিন্তু মাদার চার্জ অথবা আগে যেই চার্জটা বসাইছে সেই চার্জ কিন্তু। আর যখন তুমি ওই যে আমি আগের সূত্রতে যেটা বললাম, যদি ডাব্লিউ বের করো তাহলে বাইরে থেকে যেই চার্জটা আনছো সেটা, এখানে একই অবস্থা, যদি এফ বের করো তাহলে বাইরে থেকে যেই চার্জটা আনছো সেটা। এখান থেকে তাহলে তুমি কি লিখতে পারো, এফ ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ, তাই না? এই দেখো ওইখানে ডাব্লিউ বের করার জন্য যেমন তুমি বাইরে থেকে যেই চার্জ আনছিলা, এখানে কিন্তু এফ বের করার জন্য বাইরে থেকে যেই চার্জ আনছিলা সেটা কিন্তু। আশা করি ক্লিয়ার, হ্যাঁ। তাহলে এখান থেকে আবার কনফিউশন লাগায় না কিন্তু। আসলে এই জিনিসটা আমার কাছে কেমন জানি লাগে, আসলে দুইটা চার্জ ওরা আলাদাভাবে দিলে কি সমস্যা হইতো, এই আনসার আসলে আমি নিজেও পাইনি, হ্যাঁ। তাহলে এর ডিরেকশনটা একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে এটা যেহেতু ভেক্টর রাশি, একে নিয়ে কাজ করার সময় একটু মানে খেয়াল রাখ। হ্যাঁ রায়ান, শুনতেছ? আচ্ছা আসো তাহলে, তাহলে আশা করি দুইটা কনসেপ্ট ভালো করে বুঝতে পারছো, হ্যাঁ। একটা হলো তড়িৎ বিভব বা ভোল্টেজ, আর একটা হলো তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক পটেনশিয়াল, ঠিক আছে? তাহলে যখন তুমি বড় ফর্মুলা ইউজ করবা তখন কিন্তু তোমার মাদার চার্জ বা সেন্টারে যেই চার্জ অথবা আগে যেই চার্জ ছিল সেটাকে কিন্তু ইউজ করতে হবে। আর যদি তুমি কাজ বের করো অথবা বল বের করো, মানে কাজ হইতেছে বিভবের ক্ষেত্রে, আর যদি বল বল হইতেছে আমাদের তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে, তাহলে সেই সময় কিন্তু আমাদের মানে বাইরে থেকে যেই চার্জটা আসছিল সেটাকে কিন্তু আমরা বসাবো, ঠিক আছে? এটাই হলো আমাদের মূল কনসেপ্ট। আশা করি প্যাচ লাগবে না, হ্যাঁ। প্যাচ লাগার আসলে কোনো কারণও নাই, আসো এখান থেকে একটা ম্যাথ দেখাবো, আসলে এই ম্যাথটাই আসবে, নয়তো আসার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ। মানে আমি কিন্তু বোর্ড দেখাইছি, বোর্ড কোশ্চেন দেখাই দিচ্ছি ডিরেক্ট। আসো তাহলে একটা ম্যাথ দেখি, হ্যাঁ। একটা ম্যাথ দেখবো আমরা ইলেকট্রিক পটেনশিয়াল থেকে, আমি বেশি দেখাবো না, বাকিগুলো তুমি বাসায় দেখে নিও, যেগুলো বোর্ডে আসে আর কি সেগুলো একটা ওয়ান টাইপ শুধু দেখাবো। দেখো ধরো এই যে এরকম একটা ত্রিভুজ আছে, হ্যাঁ। এরকম একটা ত্রিভুজ আছে,
ওকে, ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। এটা হলো 2 মিটার বা 2 মিলিমিটার, যেটাই বলো আমরা আসলে ম্যাথ করার সাথে একটু দেখতেছি। 2 মিটার 2 মিটার, ঠিক আছে। এটা কিন্তু অন্য কোনো ত্রিভুজও হতে পারে। অন্য কোনো ত্রিভুজ হইলে একটু ত্রিকোণমিতির রোল খাটাইতে হবে। ওই যে cos c ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2bc আছে না, ত্রিকোণমিতিতে পড়ছো কিনা জানি না। মানে এক বাহুর মান আর যদি কোণ দেওয়া থাকে তাহলে কিন্তু অপর বাহুর মান, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বের করা সম্ভব। না জানা থাকলে সামনে জানবো অবশ্য ত্রিকোণমিতি যখন পড়াবে। আর সবচেয়ে মজার বিষয় হলো ফিজিক্সে সবসময় সমবাহু ত্রিভুজ দিয়ে, মানে প্রত্যেকটা বাহু সমান দিয়ে দেয়। আর যদি সমান নাও থাকে বের করতে পারবো, ওই যে বললাম ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে বের করতে পারবা। যে কোনো ত্রিভুজ দেওয়া থাকলেই তুমি যে কোনো বাহুর মান বের করতে পারবা। খেয়াল করো, আমি একটু বলে রাখি এটা। ধরো এই বাহুর মান 2 মিটার দেওয়া আছে, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। আবার বইলে দেয় নাই যে এটা আসলে 60 ডিগ্রি বা 45 ডিগ্রি, যে কোনো একটা দেওয়া আছে। 60 ডিগ্রি বললে হয়তো বলবা স্যার সমবাহু হইতে হয়ে যাচ্ছে, তাই না? কারণ 60 ডিগ্রি মানেই তো সমবাহু, প্রত্যেকটা 60 ডিগ্রি হলে সমবাহু আর কি। তাহলে এই বাহু আর এই বাহু কীভাবে বের করবে? এটা কিন্তু ওই যে ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে, মানে তোমার ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি সেম না হয় তাহলে বাহু কিভাবে ডিটারমাইন করা যায় সেটা কিন্তু বের করা যায়। ত্রিকোণমিতিতে পড়বা এক সময় ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, পড়াবে ক্লাসে। হ্যাঁ, তাহলে আসো আমি যেটা দেখাইতেছি এটা এখানে ধরে নিলাম তিনটা বাহুই সেম, সুবিধার জন্য আর কিছুই না। হ্যাঁ, তাহলে ধরে নাও এই যে এখানে একটা চার্জ আছে, এখানে চার্জ আছে 5 × 10⁻⁹ কুলম্ব, অথবা শুধু বলে দিতে পারে 5 কুলম্ব। হ্যাঁ, একই জিনিস। তাহলে এটা ধরে নিলাম আমরা Q1। এখানে ধরো আছে হলো -5 × 10⁻⁹ কুলম্ব, এটাকে আমরা ধরে নিলাম Q2। ওকে, তাহলে আগে এদেরকে বসাইছি, দেখো আমরা কিন্তু এই দুইটাকে আগে বসাইছি। এখন আমাদের কোশ্চেনটা হলো, একটু খেয়াল করো, আমি যদি এখানে একে বলি যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আমার কোশ্চেনটা হলো এ বিন্দুতে, মানে এ বিন্দুতে যদি 1 কুলম্ব চার্জ আমি বসাই, যদি বসাই, তাহলে দেখো এই যে আমি কিন্তু ম্যাথ দিয়ে আসলে কনফিউশনটা একটু দূর করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি কি বলতেছি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে আর দেখাই লাগবে না। যে কোনো বই, মানে যে কোনো ম্যাথ সলভ করতে যাও না কেন একটু পানির মতো সোজা লাগবে। হ্যাঁ, কারণ ঝামেলাই কিন্তু এই জায়গায় যে আমি কোন কিউটা নিব। কারণ দেখো ই এর ভিতরে কিন্তু একটা কিউ, মানে ই রিলেটেড, মানে তড়িৎ প্রাবল্যের যে ফর্মুলাটা আমরা লিখলাম ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ওইখানেও কিন্তু একটা কিউ, আবার ভি এর মধ্যেও কিন্তু একটা কিউ, তাই না? তাহলে কিন্তু ঝামেলা বাইরে যেতে পারে। আমি কোন কিউটা নিব? মূল কথা হইতেছে আগে যেটা বসাইছি সেটাই আমি নিব, আগে যেটা বসাইছি সেটাই আমি নিব, তাই না? পরে 1 কুলম্ব বসাই আর 5 কুলম্ব বসাই দেখার বিষয় না। এখন এই জায়গায় এরা কোশ্চেন বইলেই দিতেছে যে এ বিন্দুতে আমি যদি 1 কুলম্ব চার্জ বসাই, দেখো কোশ্চেনটা টাইপ হলো এরকম, যদি আমি এ বিন্দুতে 1 কুলম্ব চার্জ বসাই তাহলে এ বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য কত হবে? ঠিক আছে, আমাদের কোশ্চেন করলো এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। ঠিক আছে, এটাই এটাই আসছিল বোর্ডে, অনেকবার আসছিল, অনেকবার আসছিল এটা। আর হলো যে আগে যেটা আমি দেখাইলাম চতুর্ভুজ দিয়ে, রেক্ট্যাঙ্গেল আর হলো স্কোয়ার দিয়ে, মানে ভোল্টেজ রিলেটেড বোর্ড কোশ্চেন এই দুইটাই তুমি পাবা। এছাড়া অন্যান্য কোশ্চেন পাইলেও আশা করি সলভ করতে পারবা, কারণ কোনো ফর্মুলা তো আমি আসলে বাদ রাখলাম না। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটা একটু খেয়াল করো, বি বিন্দুর জন্য এ বিন্দুতে একটা কি হবে, কি তৈরি হবে? খেয়াল করো, বি বিন্দুর জন্য এ বিন্দুতে একটা ই তৈরি হবে, তাই না? মানে এই চার্জের জন্য, এই যে বি বিন্দুতে যে সিঙ্গেল চার্জটা আছে, এই চার্জের জন্য এ বিন্দুতে যে 1 কুলম্ব চার্জ আমি বসাইছি তার জন্য তুমি একটা ইলেকট্রিক পটেনশিয়াল পাবা। এখন একটা জিনিস খেয়াল করো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই যে বাইরের দিকে হবে, তাই না? অবশ্যই বাইরের দিকে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে এটা কাটে দিলাম, আমি এখানে লিখলাম যে ই ইজ ইকুয়াল টু হোয়াট, আমার কোশ্চেনটাই যে এখানে থাকলো। হ্যাঁ, একটু খেয়াল করো, তাহলে এ বিন্দুতে আর বি বিন্দুতে এই দুইটার জন্য আমাদের পটেনশিয়াল হলো E1, সেটা হলো আমাদের ডিরেকশন বাইরের দিকে। কেন বাইরের দিকে? আশা করি বুঝতে পারছো, এখানে না বোঝার কিছু নাই। তাহলে E1 আমি লিখলাম, E1 এর ভ্যালু কত একটু পরে লিখবো। আসো বি বিন্দুতে যেই চার্জটা আছে, তাহলে বি বিন্দুর চার্জ, সরি সি বিন্দুতে যেই চার্জটা আছে, এই যে সি বিন্দু, ঠিক আছে, তাহলে সি বিন্দুর চার্জের জন্য আমাদের এ বিন্দুতে একটা কি পাবো? প্রাবল্য পাবো। কিন্তু এখানে মজার বিষয় কি খেয়াল করো, সি বিন্দুতে আমাদের যেই চার্জটা সেটা হলো নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ এই যে এ বিন্দুতে যে +1 কুলম্ব আছে, এই পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে নিজের দিকে, তাই না? তাহলে তার ডিরেকশন হলো এই যে এইদিকে, নিচের দিকে, রাইট? তাহলে এটা হলো E2 আমাদের। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা তো জানি যে তড়িৎ প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এর যোগ কিন্তু তুমি নর্মালি করতে পারবে না, তাহলে এর রেজাল্টেন্ট বের করতে হবে, তাই না? তাহলে তার রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এই দিকে যাবে, সিম্পল জিনিস। এটাই তো আমাদের ই, এই ইটাই কিন্তু আমাদের চাইছে।
আশা করি এতটুকু কনফিউশন থাকার কোনো কথা না। আমি একটু রিপিট করতেছি, খেয়াল করো, না বুঝে থাকলে একটু বুঝো। 30 সেকেন্ডে রিপিট করতেছি, খেয়াল করো। এবিসি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে। আমি এখানে সমবাহু ত্রিভুজ নিয়েছি জাস্ট একটু সুবিধার জন্য, যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটা তুমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে বের করতে পারবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, তাহলে আমাকে বলে দিল যে বি বিন্দুতে এত চার্জ, সি বিন্দুতে এত চার্জ। এরপরে বলে দিল যে এ বিন্দুতে আমি যদি +1 কুলম্ব চার্জ এখানে স্থাপন করি, তাহলে এই এ বিন্দুতে আমাদের ই এর ভ্যালু কত আসবে, মানে ইলেকট্রিক পটেনশিয়ালের ভ্যালু কত আসবে, তড়িৎ প্রাবল্যের মান কত আসবে। ঠিক আছে, তাহলে তুমি বি বিন্দুর জন্য প্রথমে এ বিন্দুতে প্রাবল্য বের করো, সেটা হলো E1, সেটা বাইরের দিকে। কেন? কারণ দুইটাই পজিটিভ চার্জ, এই জন্য বাইরের দিকে ডিরেকশন। সি বিন্দুতে যেই চার্জটা আছে সেটা খেয়াল করো, এটা নেগেটিভ। এ বিন্দুতে চার্জ যেটা আছে সেটা হলো পজিটিভ। তাহলে এরা কি করবে? আকর্ষণ করবে, এই জন্য তার ডিরেকশন নিজের দিকে, সি বিন্দুর দিকে। তাহলে E1 পাইলা, E2 পাইলা। এখন তোমার তো E1 E2 দরকার নাই, তোমার দরকার হচ্ছে ই এর মান, মানে রেজাল্টেন্ট লব্ধি যেই ভ্যালুটা সেটা দরকার। তাহলে লব্ধিটা অবশ্যই মাঝ বরাবর কোনো একটা বিন্দু দিয়ে যাবে, কোনো একটা বিন্দু দিয়ে যাবে, তাই না? এখন একটু বুদ্ধি করে রায়ান বলো তো, E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ কত? আলফা তো ঠিক আছে, কিন্তু ভ্যালুটা কত এখানে? আমি যেহেতু সমবাহু বলে দিছি, তাই না? সমবাহু মানে কি? এটা 60, এটাও 60, এটাও তো 60, রাইট? তাহলে এই যে E1 আর E2 কত হবে বলো? 120, গুড। তাহলে এখানে আমি আলফার মানটা পাবো 120। হ্যাঁ, একটু খেয়াল রাখো কিন্তু, হ্যাঁ, যেহেতু ওরা সমবাহু বলে দিছে, তার মানে তোমার অ্যাঙ্গেল এখানে ফিক্সড হয়ে গেছে, কনফার্ম। তাহলে এই হলো আমাদের মূল বিষয়। তাহলে আলফার মান পেয়ে গেছো, E1 E2 মান পেয়ে গেছো, তাহলে রেজাল্টেন্ট এখন নিশ্চিত পাবা, কনফার্ম। তাহলে আসো আমরা একটু বের করে দেখি। তাহলে সুতরাং E1 ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, সি ইন্টু, তাহলে বি এর যেই চার্জটা সেটা, তাই না? তাহলে বি এর E1 মানে তো আমরা বি মানে Q1 নিব, এই যে Q1 চার্জটা নিব। তাহলে Q1 চার্জটা এখানে কত? Q1 চার্জটা হলো আমাদের 5 × 10⁻৯। তাহলে এই চার্জটা একটু নিয়ে আমরা কাজ করি, দেখো কত আসতেছে আমাদের। তাহলে এখানে আসবে হলো 5 × 10⁻৯ কুলম্ব। আর মাঝখানে আমাদের কি আছে, আর স্কোয়ার ছিল, তাই না? তাহলে আর স্কোয়ার যেহেতু ছিল, তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4। এই হলো আমাদের মূল বিষয়। তাহলে এখানে কত আসতেছে আমাদের, 5c × 10⁻৯। ঠিক আছে, সি এর ভ্যালুটা চাইলে বসাইতে পারো, সমস্যা নেই। আর নিচে হলো আমাদের কত, 4। এই হলো আমাদের মূল বিষয়। এরপরে কি আছে দেখো, এরপরে তুমি E2 হুবহু বের করতে পারো। তাহলে E2 কিন্তু একই আসবে, তাই না? E2 এর মানটাও কিন্তু সেমই আসবে। তাহলে E2 এর মানটা আসবে 5c × 10⁻৯ ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি কি পাইতেছো? এখান থেকে আলটিমেটলি তুমি পাবা E ইজ ইকুয়াল টু √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কস আলফা। তো এখানে মানগুলো বসালে আসলে যেটা আনসার আসবে সেটাই। মান বসে একটু দেখো, চেক করে দেখো। এখন তোমাকে যদি বলে ডিরেকশন কোন দিকে, বলো তো এখানে থিটার মান কত হবে? আমি যদি এতটুকুকে থিটা মনে করি, থিটার মান কতটুকু হবে রায়ান, বলো তো? এই সিম্পল কেস কিন্তু, এটা এটা ম্যাথ করার কোনো দরকার নেই আসলে এই থিটা বের করার জন্য। কারণ হচ্ছে E1 আর E2 যেহেতু সেম, তাহলে থিটার মান কত হওয়া উচিত? শু- শুনতেছ রায়ান? দেখো, তাহলে থিটা কিন্তু 60 হবে। কেন? কারণ মধ্যবর্তী কোণ 120 হলে E1 আর E2 তো সেম, তাহলে এরা সমানভাবে ডিভাইড হয়ে যাবে। সিম্পল জিনিস এটা, হ্যাঁ। অথবা তুমি তোমার নিয়মেও করতে পারো, ওই যে টেন থিটা ইজ ইকাল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা, অথবা টেন থিটা ইজ ইকাল টু কিউ সাইন আলফা বাই কিউ সাইন, হ্যাঁ, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ওই সূত্র আছে না, ওই ফর্মুলা দিয়ে কিন্তু ইউজ করতে পারবো। ওই যে ভেক্টরের সূত্র কিন্তু ছিল, এই যে টেন থিটা ইজ ইকাল টু ছিল না, যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই ফর্মুলা দিয়ে কিন্তু তুমি করতে পারো এখানে। এই হলো মূল বিষয়। তাহলে এইটাই ছিল আসলে মূল একটা ম্যাথ। এখন কথা হইতেছে, স্যার ত্রিভুজ দিয়ে তো করলাম, চতুর্ভুজ দিয়ে কি করা যাবে না? হ্যাঁ, করা যাবে, কিন্তু আমি কইরে দিব না, আমাকে কইরে একটু সেন্ড করবা।
যেহেতু বাসায় আসো একটু আইলসামি করো না, হ্যাঁ? একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই, আমাকে করে সেন্ড করে দেখাবো যে স্যার এই চতুর্ভুজ দিয়ে আমি পারছি। দেখো আমি তো ত্রিভুজ দিয়ে দেখাই দিলাম, হ্যাঁ? একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আমাকে করে একটু দেখাও। ধরো এই যে এরকম আছে, যেহেতু বাসায় আছো এই জন্য করতে দিতেছি, বাসায় না থাকলে দেওয়াটা কঠিন। তাহলে ধরো এই যে এখানে আছে +5 × 10⁻⁹ কুলম্ব এই বিন্দুতে, ঠিক আছে? ধরে নিলাম এটা হলো আমাদের একটা বর্গক্ষেত্র, 2 মিটার 2 মিটার 2 মিটার, ঠিক আছে? জাস্ট ধরে নিলাম আমরা এটা। ওকে, তাহলে এখানে মনে করলাম -7 × 10⁻⁹ এই বিন্দুতে। ওকে, আর এখানে মনে করলাম এখানেও তোমার +5 × 10⁻⁹ কুলম্ব আছে। এখন আমাকে কোশ্চেন করছে যে এই যে এই বিন্দুতে যদি ধরে নাও, আমি নামকরণ করলাম ABCD, যদি ডি বিন্দুতে তোমার 1 কুলম্ব চার্জ স্থাপন করা হয়, তাহলে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে আমাদের ই সমান হোয়াট? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা একটু আনসার করে আমাকে দেখায়, হ্যাঁ? তো চেষ্টা করো, না পারলে ইনশাল্লাহ আসি পারবা ইনশাল্লাহ, আশা করি এটা তেমন কঠিন কিছু না। তাহলে এখান থেকে আমি একটু কোশ্চেনটা লিখেও দিই, হ্যাঁ? যে যদি ডি বিন্দুতে +1 কুলম্ব চার্জ বসানো হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে কিন্তু তিনটা বের হবে, তাই না? E1 E2 E3, একটু চেষ্টা করে পারবা। তাহলে প্রথমে E1 E2 E3 কে দুইটাতে আনবা, ঠিক আছে? কারণ তুমি তো ভেক্টরের যোগ দুইটাতেই পারো, যে r² = p² + q² p q পারো, তাই না? এখানে তো আর তিনটা দিয়ে করা হয় না। প্রথমে একটু চেষ্টা করবা দুইটা, মানে দুইভাবে কিভাবে আনা যায় এটা একটু চেষ্টা করবা। তাহলে এই ছিল কিন্তু আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ প্রাবল্য। এখন আসো একটা রিলেশন আমরা দেখবো, ওই যে আমি প্রথমেই বলছিলাম যে আমাদের বি এর সাথে ই এর কিন্তু একটা রিলেশন আছে। তাহলে আসো আমরা একটু রিলেশনটা দেখি, হ্যাঁ? তাহলে রিলেশন বিটুইন এটা এমসিকিউর জন্য লাগে, প্লাস রিটেনের জন্য অনেক সময় হেল্পফুল। তাহলে বিটুইন বি অ্যান্ড ই, তাহলে রিলেশনটা কি একটু খেয়াল করো। আমরা কি জানি? আমরা জানি হলো বি ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর, আর ই ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই r², তাই না? তাহলে এই দুইটাকে তুমি যদি ভাগ করো, দেখো তুমি কি লিখতে পারো। এই দুইটাকে তুমি যদি ভাগ করো, ভাগ না, তুমি অন্যভাবে একটু চিন্তা করে দেখো। যদি তুমি মানে এই যে বি কে কি করো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো, কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। এখানে তো আরই, তাই না? বিষয়টা কিরকম একটু খেয়াল করো, আমি রেজাল্ট না দেখে একটু প্রথম থেকে বলতেছি। যদি বি কে আর এর সাপেক্ষে তুমি কি করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসবে দেখো। তাহলে d/dr, আর ভি এর পরিবর্তে কত লিখতেছো? সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, এই ফর্মুলা আমি লিখলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারো দেখো, সি কিউ যেহেতু কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট কিউও কনস্ট্যান্ট, তাহলে এই দুইজন কিন্তু বাইরে বের হয়ে চলে আসবে। তাহলে d/dr 1/r। বলো তো রায়ান, 1/r এর ডিফারেন্সিয়েশন কি হবে? মনে আছে? হ্যাঁ, -r⁻²। তাহলে আমরা এটাকে লিখতে পারি -1/r², তাই না? তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারবো সি কিউ, আর আর এর জন্য r² মাইনাস সি কিউ বাই r²। তাহলে এই যে এই জিনিসটাই কিন্তু আমরা লিখে ফেলছি। তাহলে এটাই কি দেখো, এই যে এটাই কিন্তু আমাদের হলো ই, তাই না? সামনে মাইনাস আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু, সরি, মানে dB/dr ইজ ইকুয়াল টু -a। তাহলে এই জিনিসটাই কিন্তু তুমি লিখতে পারো, কি লিখতে পারো, যে ই ইজ ইকুয়াল টু, দেখো মাইনাসটাকে যদি এই পাশে ট্রান্সফার করো, আমি একটু এই পাশে লিখতেছি এটাকে, এই লাইনটাকে, এই যে লাইনটাকে আমি একটু লেফট সাইডে লিখতেছি। তাহলে ই ইজ ইকুয়াল টু কত লিখতে পারো? -dB/dr, -dB/dr। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ? তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি ভোল্টেজকে, মানে বিভব পার্থক্যকে তুমি যদি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কিন্তু তুমি প্রাবল্য বা ই এর ভ্যালু কিন্তু পেয়ে যাবা। অনুরূপভাবে উল্টা কথাও কিন্তু সত্য, যে কি আমি যদি ই কে আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমি ভি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কিন্তু দুইটাই সত্য কথা।
তাহলে এখান থেকে কিন্তু অনুরূপভাবে তুমি কি লিখতে পারো, বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিআর। ঠিক আছে, এটাও কিন্তু সত্য। তাহলে এটা যেমন সত্য এটাও কিন্তু সত্য। ঠিক আছে, এই হলো আমাদের মূল কথা। এখন এই জায়গা থেকে একটা এমসিকিউ আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের সময় আসছিল, আমি যখন, মনে আছে আমার, হ্যাঁ, আমি যখন ম্যাথ প্রাইভেট পড়তেছিলাম শেরপুরে এক স্যারের কাছে, এক বেসে পড়তাম তো ম্যাথ। তো স্যার জিজ্ঞেস করতেছিল, 2018 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল। ঠিক আছে, মানে আমি তো মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি 19-এ। 2018 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, এই যে এই কোশ্চেনটাই করছিল যে পৃথিবীর বিভব কত। বলতে পারবা পৃথিবীর ভোল্টেজ কত? মুখস্থ বিদ্যা, কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্যালি আনা সম্ভব না। হ্যাঁ, জিরো এটাই আসছিল। ঠিক আছে, তুমি মেডিকেল কোশ্চেন তুমি যদি দেখো 2018 সালের, তাহলে কিন্তু এই যে এটা আসছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ ভোল্টেজ যেটা সেটা কিন্তু জিরো, আর সর্বনিম্ন যেটা সেটা কিন্তু নেগেটিভ হয়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাক্সিমাম ভোল্টেজ আমাদের জিরো, আর আর যত মানে আছে সব কিন্তু নেগেটিভ, মানে পজিটিভ কখনো আমরা ভোল্টেজ পাই না। এখন এর সাথে হয়তো থিওরিটিক্যালি সাথে প্র্যাকটিক্যালি মিলবে না, কিন্তু আসলে কিছু করার নাই, এই হলো মূল কথা। এই যে সম্পর্কটা তাহলে মনে রাখো, হ্যাঁ। তাহলে আমরা যদি কখনো মানে বি কে বা ভোল্টেজকে আমরা যদি আর এর সাপেক্ষে কখনো ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা ই পাবো। এমনিও কিন্তু দেখা যাচ্ছে, দেখো দুইটাকে তুমি যদি ভাগ করো, এইটাকে যদি 1 নাম্বার চিন্তা করো, এটাকে যদি 2 নাম্বার চিন্তা করো, তাহলে 1 আর 2 ভাগ করো, দেখো এই যে ইজ ইকুয়াল টু বি বাই আর ই কিন্তু আসবে। যেইভাবে মনে রাখতে পারো সেইভাবেই তোমার জন্য বেটার। এই হলো মূল কথা। এখন আসো আমরা একটা নতুন টপিক শুরু করব। টপিকটা হলো আমাদের দ্বিমেরু। এখান থেকে ম্যাথ আসলে আসতেও পারে, না আসলে না আসতেও পারে। যদি আসে তাহলে ওই যে প্রাবল্যের সাথে মিলাই দিবে। এই যে আমি ফিগার দিয়ে যে ম্যাথটা দেখাইলাম না, এই যেটা, তাহলে এর সাথে এই যে ডাইপোল, এখন যে টপিকটা পড়াবে এটা একটু মিলাই দিবে। এটা যদি সি নাম্বার থাকে তাহলে ডাইপোলটা ডি নাম্বারে দিবে, অথবা এই যে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ প্রাবল্য একে দিয়েও সিডি কমপ্লিট করতে পারে। আর যদি সি নাম্বার শুধু এঁকে দেয় তাহলে ডি নাম্বার দিবে ডাইপোল। একটু কোশ্চেনের প্যাটার্নটা বুঝো, বা বিভিন্ন টেস্ট পেপার বা গাইডে দেখো, আমি যেভাবে বললাম এইভাবেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন যেটা আমরা দেখবো সেটা হলো ডাইপোল, যার বাংলা হইতেছে দ্বিমেরু। দ্বিমেরু, ঠিক আছে। দ্বিমেরু জিনিসটা কি, একটা জিনিস খেয়াল করো, এটা যদি কেমিস্ট্রির ভাষায় বুঝতে চাও তাহলে কিন্তু আরো সোজা হবে, তাই না? যেমন মনে করো পানি, ওয়াটার, এটা কিন্তু একটা পোলার যৌগ। পোলার যৌগ মানে কি, এর ভিতরে একটা পজিটিভ প্রান্ত আর একটা কিন্তু নেগেটিভ প্রান্ত তৈরি হয়, মানে পার্শিয়াল পজিটিভ আর হলো পার্শিয়াল নেগেটিভ তৈরি হয়, তাই না? এই যে যেটা তৈরি হয় এটাই কিন্তু ডাইপোল। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা যদি অক্সিজেন হয়, এটা তো হাইড্রোজেন এই পাশে, তাই না? তাহলে অক্সিজেন তো পার্শিয়াল নেগেটিভ আর এই ব্যাটারও তো পার্শিয়াল পজিটিভ। এই যে পোল তৈরি হয়েছে না, প্রান্ত তৈরি হয়েছে না, এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ, এই জিনিসটাকে আমরা বলি ডাইপোল। দুইটা পোল আর কি, মেরু মেরু। এই যে মেরু হইতেছে পোল, ডাই মানে দুই, তাহলে দ্বি মেরু। এখন এটা আমরা এই যে এইখানে কিভাবে অ্যাপ্লাই করবো, এটা কিন্তু কেমিস্ট্রির, হ্যাঁ, এটা কিন্তু আমি কেমিস্ট্রির এক্সাম্পল দিলাম। কিন্তু আমাদের এই যে ইলেকট্রিক, মানে এই স্থির তড়িতে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবো, খেয়াল করো, এটার একটু ডিফিনেশন আছে। ডিফিনেশনটা হলো, একটু মনোযোগ দিয়ে শোনো আমি বলতেছি, মানে ডিফিনেশনটা কিন্তু লাগে অনেক সময়, দেখবা যে এ নাম্বারে আসে, ম্যাথ না আসলেও দেখবে এই ডিফিনেশন আসছে। মানে কখন কোন কোশ্চেন আসে বলা তো যায় না। এখানে এইভাবে মনে রাখতে হবে যে দুইটি ক্ষুদ্র চার্জ, খেয়াল করো আমি আবার বলতেছি, কন্ডিশনটা কি, দুইটা ক্ষুদ্র চার্জ। আচ্ছা আমি লিখি এটা, হ্যাঁ। দেখো তুমি ডেফিনেশন বানাইতে পারবা? ডেফিনেশনটাকে আমি কয়েকটা কন্ডিশন আকারে লিখতেছি। 1 নাম্বার হলো টু, মানে ক্ষুদ্র স্মল চার্জ, হ্যাঁ, দুইটা স্মল চার্জ লাগবে, এবং চার্জ দ্বয় তারা কি অপোজিট চার্জ থাকতে হবে। ঠিক আছে, অপোজিট চার্জ থাকতে হবে, অপোজিট চার্জ থাকবে। তাহলে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে পজিটিভ চার্জ থাকবে, এই হলো আমাদের মূল কথা। এখন যদি এরকম থাকে এবং মধ্যবর্তী দূরত্ব যদি হয়, মানে ডিস্টেন্স, মানে দুইটা চার্জের ডিস্টেন্স, ঠিক আছে, দুইটা চার্জের ডিস্টেন্সকে, মানে ডিস্টেন্সকেই ধরা হয় 12। এখানে কিন্তু আসলে এটা না, আমি একটু ফিগার দেখাই তাহলে বুঝতে পারবো। ধরো এখানে কিউ ওয়ান একটা চার্জ আছে, মানে প্লাস কিউ একটা চার্জ আছে,
আর এখানে হলো একটা মাইনাস কিউ চার্জ আছে। আমি কিন্তু আগেই বলছি দুইটা চার্জ সমান হবে, ঠিক আছে? টু স্মল চার্জ, এবং তারা ইকুয়াল, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে ইকুয়াল চার্জ এবং ক্ষুদ্র চার্জ হতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা ক্ষুদ্র চার্জ এবং সমান চার্জ যদি তারা নির্দিষ্ট দূরত্ব থাকে, দূরত্বটা কত? 12। এই মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু 12, ঠিক আছে? মানে এল না, কিন্তু এখান থেকে এটার দূরত্ব কিন্তু এল না, এই পুরা দূরত্বটা এটা হচ্ছে 12। আসলে বইয়ের ভিতরে এইভাবে ডেরিভেটিভ করছে, ঠিক আছে? তাহলে যদি এইরকম থাকে তাহলে এই যে এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে ডাইপোল। দেখো এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? তাহলে এইরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ডাইপোল বলবো। এটাই হলো ডেফিনেশন। যদি বলে হোয়াট ইজ ডাইপোল বা হোয়াট ইজ দ্বিমেরু, দ্বিমেরুর সংজ্ঞাটা সাধারণ, মানে ডাইপোলের ডেফিনেশনটা আসে না, মানে ডাইপোল মোমেন্ট এর ডেফিনেশনটা আসে, সেটা আমরা একটু দেখতেছি। তার আগে এই বেসিকটা একটু ক্লিয়ার করে নাও। আমি আবার বলতেছি, দুইটা সমান ছোট চার্জ এবং অপোজিট, তাহলে তিনটা কথা কিন্তু একবারে চলে আসছে। দেখো আমি আবার বলতেছি, সমান হতে হবে, ক্ষুদ্র হতে হবে। ক্ষুদ্র তো এমনি হতে হবে, কারণ আমরা কিন্তু এখনো পড়ে আছি কুলম্বের ফর্মুলার ভিতরে, ঠিক আছে? আমরা কিন্তু এখনো গাউসের ফর্মুলাতে যাই নাই। তাহলে দুইটা ক্ষুদ্র চার্জ সমান এবং অপোজিট, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ, এবং ইকুয়াল, একটা 5 কুলম্ব হলে অপরটাও 5 কুলম্বই হবে। মানে বিষয়টা হচ্ছে একটা 5 মানে +5 কুলম্ব হলে আরেকটা হবে -5 কুলম্ব, এটাই শুধু পার্থক্য। এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 12 হয় তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে ডাইপোল। এই ডাইপোল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের ডাইপোল মানে মুভমেন্ট যেটা, সেটা একটু খেয়াল করো। ডাইপোল মুভমেন্ট, দেখো এই ফর্মুলাটা আমি লিখি তাহলে বুঝতে পারবে আসলে ডাইপোল মুভমেন্ট এর ডিফিনেশনটা কি। এর মানে ফর্মুলাটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু টু এল, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কিন্তু এখন ফর্মুলা থেকে আলটিমেটলি কিন্তু তুমি ডিফিনেশন একটা দাঁড় করাইতে পারতেছো কিরকম, যে কোনো ডাইপোলের, খেয়াল করো এটাই তো ডাইপোল, তাই না? এই যে উপরটাই তো ডাইপোল। কোনো ডাইপোলের যে কোনো একটা চার্জ, যে কোনো একটা কেন বলতেছি, কারণ দুইটা চার্জই তো আমাদের সমান এখানে। তাহলে যে কোনো একটা চার্জ এবং মধ্যবর্তী দূরত্বের যে গুণফল সেটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট, এবং সেটাকে প্রকাশ করা হয় আমাদের পি দ্বারা, ঠিক আছে? এটা কিন্তু একটু মনে রাখতে হবে। খেয়াল করো আমি আবার বলতেছি, উপরে ডেফিনেশনটা সাধারণত আসে না, জানার জন্য একটু মানে বোঝার জন্য একটু জানতে পারো বা মনে রাখতে পারো বা মুখস্থ করতে পারো, কিন্তু ডেফিনেশন কিন্তু আসে যে নিচেরটা, ডাইপোল মোমেন্টের ডেফিনেশনটাই সাধারণত আসে। তাহলে যদি বলে যে ডাইপোল মোমেন্টের ডিফিনেশন কি, তাহলে ফর্মুলা থেকে তুমি ডিফিনেশনটা একটু বলার চেষ্টা করবা কিরকম, যে কিউ ইন্টু 12, তার মানে কি যে কোনো একটা চার্জ, যে কোনো কেন বলতেছি কারণ দুইটা চার্জই তো আমাদের সেম। তাহলে যে কোনো একটা চার্জ এবং মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের গুণফলকেই আমরা বলবো হইতেছে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? এখন এই ডাইপোল মোমেন্ট এটা কি ধরনের রাশি? একটু সিম্পল জিনিস মনে রাখো, ডাইপোল মোমেন্ট মানে কি, মানে দ্বিমেরু ভ্রামক, তাই না? দ্বিমেরু ভ্রামক, সকল ভ্রামক, অল ভ্রামক বা অল মুভমেন্টস ইজ ভেক্টর, বা অল মুভমেন্ট আর ভেক্টর, ঠিক আছে? এক্সেপ্ট একটা কি জানি ব্যতিক্রম আছে, এই মুহূর্তে আমার মনে নাই, সেটা যদি কখনো পাই আমি বলবো, হ্যাঁ? তবে এটা মনে রাখতে পারো যে সকল মুভমেন্ট বা সকল ভ্রামক, সকল প্রাবল্য ভেক্টর রাশি। আমি আবার বলতেছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও, মাথায় ঢুকায় নাও। সকল প্রাবল্য, সকল ভ্রামক সবাই ভেক্টর রাশি এক্সেপ্ট ওয়ান। কোনটা এই মুহূর্তে আমার মনে নাই, আমি একটু দেখে বলতে হবে এটা, হ্যাঁ? কনফার্ম না হয় আসলে উল্টাপাল্টা বলা উচিত না। তাহলে এটা যেহেতু মুভমেন্ট, তাহলে অবশ্যই এটা আমাদের কি হবে? ভেক্টর রাশি হবে। এখন এই ভেক্টর রাশির ডিরেকশন কোন দিকে? এই ভেক্টর রাশির ডিরেকশনটা হলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, হ্যাঁ? তাহলে এটা যদি পি হয়, মধ্যবর্তী দূরত্ব 12 এবং ডাইপোল মোমেন্ট যদি পি হয়, তাহলে তার ডিরেকশনটা হবে আমাদের প্লাস চার্জ থেকে মানে নেগেটিভ চার্জের দিকে। তাহলে এখানে যদি, যেহেতু এটা ভেক্টর, আমি একটু এখানে লিখে রাখতে পারি যে এটা মাইনাস থেকে, সরি একটু ভুল লিখছি, নেগেটিভ থেকে পজিটিভ হবে, হ্যাঁ? নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে? এই ডিরেকশনটা হবে এইদিকে। তাহলে এই হলো আমাদের মূল কথা। উপরে আসলে পি লিখে বুঝাইছি, ডিরেকশন এখানে মনে রাখো না, তার সাথে এখানে কাইটে দাও, হয়তো আবার এখানে প্যাঁচ লাগাবা। তাহলে ভেক্টর যেহেতু, তাহলে ডিরেকশনটা হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কিন্তু ডাইপোল ভ্রামক। আচ্ছা, ডাইপোল ভ্রামক হ্যাঁ বলো। বুঝি নাই, বুঝি নাই, আবার বলো। মানে 12 মানে বুঝাইতেছি এখান থেকে এত, এই যে এই দূরত্ব, মানে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এ থেকে বি এর দূরত্ব আসলে 12। আচ্ছা, এই 12 এর কিন্তু, আমাদের 2 এর কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই, এটা কিন্তু শুধু নিউমেরিক্যাল,
আসলে আর কিচ্ছুই না এখানে, বুঝছো? এরা ওইভাবেই দিছে, এইভাবে আমি লিখছি, এই আর কিছুই না। মানে টোটাল দূরত্বটা এটাছে 12। এখন তুমি বলতে পারো স্যার এল দিলে কি সমস্যা? কোনোই সমস্যা নাই, ওরা এইভাবে দিছে, এটাই আর কি। মানে এখানে হয়তো বা সম্ভবত কোনো বইয়ে কিন্তু এই ব্যাখ্যা নাই, আমি পাই নাই, কিন্তু আমি আবার বলতেছি এই ব্যাখ্যা কিন্তু আমি পাই নাই। মানে সম্ভবত এই কিউ এর জন্য অর্ধেক দূরত্ব, এই কিউ এর জন্য অর্ধেক দূরত্ব, এল এল বুঝাইছে, এছাড়া আর কিছুই না। যেহেতু দুইটাই আমাদের সেম চার্জ, সমান চার্জ, সেম না সরি, দুইটাই সমান চার্জ, অপোজিট চার্জ, হয়তো একটার জন্য অর্ধেকেল আরেকটার জন্য আরেক অর্ধেকেল, এরকম হয়তো বা বুঝাইছে, কিন্তু কোনো বইয়ে আমি ব্যাখ্যা পাই নাই। তুমি যত টিচারকে জিজ্ঞেস করো না কেন, ওরা এই কথাই বলবে যে একটা থেকে আরেকটার দূরত্বই আসলে 12, এখানে 2 এর আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। ঠিক আছে, এই হলো মূল কথা। ঠিক আছে, শোনো, নতুন কোনো টপিক শুরু করতে গেলে আসলে অনেক সময়ের দরকার, তো ততটুকু সময় হয়তো হবে না। উম, আচ্ছা আসো, তার আগে একটা জিনিস দেখাই আমি, হ্যাঁ। একটা জিনিস আসলে দেখানো দরকার, একটু খেয়াল করো। দেখো একটা ম্যাথ দেখাই একে দিয়ে, হ্যাঁ, একে দিয়ে একটা ম্যাথ দেখাই। ম্যাথটা হলো ওই ফিগারের মতোই, খেয়াল করো। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, হ্যাঁ। তাহলে এটা হলো +1 কুলম্ব, এখানে ধরো -2 কুলম্ব। এটার দূরত্ব মনে করো 2 মিটার দেওয়া আছে। ওই আগের মতোই মনে করো সমবাহু একটা ত্রিভুজ, ঠিক আছে। এখানে মনে করো +1 কুলম্ব চার্জ, তাই না? এখন আমাকে কোশ্চেন করছে পি এর ভ্যালু কত। পি এর ভ্যালু কত? পি মানে কি জানি একটু আগে বললাম, ডাইপোল মোমেন্ট, তাই না? তাহলে পি এর ভ্যালু বের করার জন্য একটু কিন্তু আমাদের কি করতে হবে, কনসাইজ করতে হবে। কেন কনসাইজ করতে হবে? কারণ হইতেছে আমরা জানি যে আমাদের পি বের করার জন্য, মানে ডাইপোল বের করার জন্য আমাদের চার্জের পরিমাণ কি হতে হয়? চার্জের পরিমাণ হতে হয় আমাদের সেম। কিন্তু এখানে গণনা কিন্তু উল্টা ঘটে গেছে, এখানে -2 কুলম্ব আছে, এখানে +1 কুলম্ব, এখানে +1 কুলম্ব। একটু খেয়াল করে, এখানে আমরা পি কার কার সাথে বের করতে পারবো, এটি হলো আসলে প্রথম ধরার বিষয় কিন্তু, হ্যাঁ। এই যে আচ্ছা আমি একটু আগে লিখি, এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ঠিক আছে। তাহলে এর সাথে সি কিন্তু তুমি ডাইপোল বের করতে পারবা না, ডাইপোল মোমেন্ট কিন্তু বের করতে পারবা না। কেন? কারণ দুইটাই পজিটিভ চার্জ। কিন্তু আমরা কন্ডিশনে কি দেখে আসছি, যে একটা পজিটিভ হতে হবে আর একটা নেগেটিভ হতে হবে, কিন্তু হ্যাঁ, এগুলো আসে না, আমি আবার বলতেছি আসে না, যদি আসে আর কি, হ্যাঁ। ওই যে বললাম না যে কখন আমরা আফসোস কি জিনিস এটা রাখবো না আসলে, বইয়ে আছে, আলোচনা করতেছি, করতেই হবে, এটি হলো স্বাভাবিক, কিন্তু আসে না এতটুকু, মানে মনে রাখতে পারো আর কি, এই কিছু না। তাহলে এটা হলো +1 কুলম্ব, এটা হলো +1 কুলম্ব। তাহলে প্লাস প্লাস এদের মধ্যে কোনো ধরনের ডাইপোল নাই। ডাইপোল মানে কি, দুইটা পোল থাকতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, কিন্তু এর ভিতর তো নাই। তাহলে আছে কার ভিতরে? বি এর সাথে এ এর আছে, বি এর সাথে সি এর আছে, কিন্তু ঘটনা এখানে উল্টে গেছে কি, এখানে তো 1 কুলম্ব, +1 কুলম্ব, তাহলে তো এখানে তো -1 কুলম্ব থাকার কথা, তাই না? কিন্তু এখানে -2 কুলম্ব। তাহলে একে আমরা একটু অন্যভাবে লিখবো, দেখো কিভাবে লিখতে পারি। একে আমরা এই যে এইভাবে লিখতে পারি, হ্যাঁ। এখানে -2 আছে না, তাহলে আমি এখানে -1 কুলম্ব লিখলাম, এখানে -1 কুলম্ব লিখলাম। তাহলে এখানে +1 কুলম্বের জন্য একটা পি পাবা, এখানে +1 কুলম্বের জন্য কিন্তু একটা পি পাবা, তাই না? এটা কিন্তু এখান থেকে পাবা। তাহলে এইদিকে যেটা পাবা, দেখো আমরা কি বলছিলাম, মাইনাস থেকে প্লাসের দিকে না, তাহলে ডিরেকশনটা কিন্তু আমি এইদিকে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে এইদিকে P1 পাইলে মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে এইদিকে কিন্তু তুমি কি পাবা, P2 পাবা। তাহলে তোমার আসল পিটা কোন দিকে, রেজাল্টেন্ট কিন্তু এইদিকে আসবে, তাই না? এই পিটা কিন্তু এদিকে আসবে। মধ্যবর্তী কোণ কত? থিটা, সরি আলফা। আলফার মান কত এখন বুঝতে আসো, 60 ডিগ্রি। তাহলে এখানে যদি এটা হয়, তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি কি পাবা? পি ইজ ইকুয়াল টু √P1 স্কোয়ার +P2 স্কোয়ার +2P1 P2 কস আলফা, তাই না? তাহলে P1 এর মান তো পাবাই। P1 এর মান, পি মানে কি, যে কোনো একটা চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? এই মধ্যবর্তী দূরত্ব এখানে দেখো, এই যে প্যাচ লাগায় না কিন্তু, এখানে এ বি, বি সি, সি এ ইজ ইকুয়াল টু 12 ইজ ইকুয়াল টু 2 মিটার কিন্তু, হ্যাঁ। তার মানে এখানে কিন্তু এল এর মানটা আসলে 1, ঠিক আছে। মানে 12টাই কিন্তু এখানে 2 মিটার, এই 12টাই কিন্তু এখানে 2 মিটার। কনফিউশন হয় না এখানে, আবারও বলতেছি 2 এর কোনো সিগনিফিকেন্স নাই, 12 পুরাটাই একটা ডিস্টেন্স, এই হলো মূল কথা। তাহলে এখান থেকে তুমি যদি মানগুলো বসাও, আলটিমেটলি কিন্তু চলে আসতেছে, দেখো তাহলে P1 এর মানও কিন্তু তোমার 2 আসবে। কিভাবে? ওই যে পি বের করো, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, তার মানে 2 কিন্তু আসতেছে। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2,
ইন্টু কজ আলফা, আলফার মান কত? আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি যেটা আসবে সেটাই আনসার, তাই না? এখন যদি ডিরেকশন বলে, ডিরেকশনটাও কিন্তু তুমি ওই যে আগের মতোই সেমই আসতেছে। দেখো যেহেতু P1 আর P2 মানটা কত আসতেছে, সেম আসতেছে, তাহলে থিটার মানটাও কিন্তু আমাদের এখানে মানে ডিভাইড করে দিলেই হয়ে যাবে 30 ডিগ্রি। এই হলো কিন্তু টেকনিক এখানে, হ্যাঁ। অনেক সময় এমসিকিউ দিয়ে কিন্তু তোমাকে কনফিউশন করার চেষ্টা করবে যে এখানে থিটার মান কত, বইলেই দিবে P1 = P2, এরপরে তোমার মানে যারা না বুঝবে ওরা কিন্তু আসলে এই যে সূত্র মূত্র ফেলাই করবে, কিন্তু একটু টেকনিক খাটাইতে হবে। যদি P1 = P2 হয়, তার মানে যে তুমি টেন থিটা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, চিন্তা করো এখানে পি আর কিউ সেম হয়ে গেছে, তাহলে এখানে কত আসবে আলটিমেটলি? মানে অর্ধেক আসবে, যেই তোমার আলফা ছিল সেই আলফার অর্ধেক কোণ আসবে, এটাই তো মানে সিম্পল জিনিস, তাই না? মানে কখনো যদি দুইটা ভেক্টরের মান সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী যেই মানে রেজাল্টেন্টের সাথে যেই অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ওই যে টোটাল আলফার অর্ধেক হবে। তাহলে আলফা এখানে 60 থাকলে এখানে 30 হয়েছে, ওইখানে যেমন 120 ছিল আমরা 60 লিখছি, এখানে কিন্তু একই অবস্থা। এই হলো আমাদের ম্যাথ। আচ্ছা, এর চেয়ে আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু কথাবার্তা আছে, আজকে হয়তো শুরু করলে শেষ করতে পারবো না, হ্যাঁ। সেটা হলো আমরা যদি কোনো একটা ডাইপোলকে আমরা যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে সেই ডাইপোলটা কিন্তু ঘুরতে থাকবে, যেমন মোটর ঘুরে, এই যে ডাইপোলও কিন্তু ঘুরবে। তাহলে ঘুরলে আমাদের কাজের পরিমাণ কত, টর্ক কত, এগুলো একটু বের করতে হয়। আমরা ইনশাল্লাহ এগুলো সামনের ক্লাসে দেখবো, হ্যাঁ। আর একটা বা দুইটা ক্লাস নিলেই যতটুকু বাকি আছে শেষ হয়ে যাবে। এই হলো মূল কথা। ঠিক আছে, থাকলো তাহলে রায়ান, হ্যাঁ।